আচ্ছা মেহেদি, তুমি খুব সুন্দর ভাবে ডিপার্টমেন্টাল পার্টের নন ডিপার্টমেন্টাল পার্টের এমসিকিউ গুলোর মধ্যে ম্যাথ গুলো করে দিলা। তো ডিপার্টমেন্টাল পার্টের সলভটা আমি দিব, তার আগে দুই জনের কথাবার্তা বলি কালকের কোশ্চেনের ব্যাপারে। তো গতকালকের কোশ্চেন আমরা যেটা কালেক্ট করলাম সবার কাছ থেকে, তাতে আহ, অনেকের কাছে কোশ্চেনটা ইজি মনে হয়েছে আর কি, যেটা বুঝলাম। আর নন ডিপার্টমেন্টাল পার্টের অবজেক্টিভ গুলো সাম্প্রতিক থেকে বেশ কিছু প্রশ্ন দেখা গেছে যে দিছে অনেকগুলো। আর বাংলা ইংলিশ গুলো মোটামুটি তো সহজই ছিল। কি বলো মেহেদি? হ্যাঁ হ্যাঁ, একদম ইজি কোশ্চেন। খুব বেশি কঠিন আছে, বিশেষ টাইপের কোশ্চেন চলে আসে। ইজি হ্যাঁ, আর কি, আর ইজি। আর হচ্ছে 2021-এর পরীক্ষাটা তো তোমার মনে আছে না, যে পাওয়ার সেক্টর থেকে কি বেশ কঠিন কঠিন প্রশ্ন প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, জিপিটিসি মিটার কয়টা, হ্যাঁ হ্যাঁ। অমুকের ইয়া কয়টা, এগুলো আজগবি কোশ্চেন। হ্যাঁ, সেই হিসাবে পাওয়ার সেক্টরের কোশ্চেন গুলো এবার কিন্তু অনেক সহজ ছিল, যেটা আমরা কালেক্ট করে পেলাম আর কি। একদম বেসিক ইনফরমেশন গুলোই দিছে। তো আর ডিপার্টমেন্টাল পার্টের কোশ্চেনটা আমি ভালোভাবে যেটা অ্যানালাইসিস করে দেখলাম, যে কোশ্চেন একদম ইজি, বিশেষ করে লাস্ট আশুগঞ্জের কোশ্চেনের তুলনায় এই কোশ্চেনটা মানে টোটালি আনপ্রেডিক্টেবল ছিল আর কি, যে এত সহজ করবে এটা ভাবা যায় নাই। আসলে এনডাব্লিউপিটিসিএল এর বিগত এক্সাম গুলো কোশ্চেন গুলোর মধ্যে এবারের কোশ্চেন সবচেয়ে ইজি আমার কাছে লাগলো। এখন কাটমার্কের ব্যাপারটা নিয়ে যদি বলি, যে ডিপার্টমেন্টাল পার্টটা আমি সলভ দিব, আর নন ডিপার্টমেন্টাল পার্টের 50টার ভিতরে 10টা অবজেক্টিভ সবাই পারার মধ্যেই, বিশেষ করে ম্যাথ গুলো যেগুলো আমি দেখালো আর কি। তেমন কঠিন না, যারা নিয়মিত প্র্যাকটিস করেন আশা করা যায় তারা অনেকগুলো কমনও পাইছেন। আমাকে দু একজন জানাইছে যে ভাইয়া বিগত প্রশ্ন পরীক্ষা থেকে কমন পাওয়া গেছে। আর মোটামুটি সবগুলো প্র্যাকটিসের মধ্যে, বিশেষ করে যারা অনেকদিন এক্সাম দেয় না, বা যারা মোটামুটি প্র্যাকটিসের মধ্যে থাকে না, ইভেন তারাও 6-7টা পারবে এমনই দেখা গেল আর কি। আর সাম্প্রতিক যে অবজেক্টিভ গুলো ছিল সেগুলোতে অনেকের কনফিউশন তৈরি হতে পারে, মানে ওইটাই মূলত মার্ক ভ্যারি করবে আর কি। সাম্প্রতিক যে অবজেক্টিভ গুলো সেগুলো যারা পেপার পেপার বা কারেন্ট অ্যাফেয়ার্স যারা একটু স্টাডি করেন, বা বিভিন্ন ফেসবুকে কিন্তু বিভিন্ন সাধারণ জ্ঞানের গ্রুপ আছে। তো সেগুলোতে নিয়মিত আপনার প্রতিদিনের ডেইলি আপডেট দেওয়া থাকে, যে আহ, দিন হিসেবে বা তারিখ হিসেবে অনেকেই যারা বিসিএস এর বিভিন্ন কোচিং করান, টিচাররা যারা আছেন তারা অনেক এরকম অনেক ফেসবুক পেজ আছে। যেমন আমি একটা পেজের নাম বলতে পারি, যে এমডি আলমগীর হোসেন নামে একটা ভাই আছেন। ওনার প্রতিদিনই উনি উনি একটা সাধারণ জ্ঞান বইয়ের লেখক আর কি। তো উনি ওনার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজে উনি নিয়মিত প্রতিদিনের ঘটনা বলি সামারি আকারে সুন্দরভাবে উনি কিন্তু ইভেন ছবি ছবি হিসেবে দেন। তো আপনারা যারা পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করেন তারা ওনার পেজে লাইক দিয়ে রাখতে পারেন। ওনার সাথে কিন্তু আমার পার্সোনালি কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি জাস্ট রিসেন্টলি র্যান্ডমলি ওনার পেজটা আর কি দেখতে পারছি আর কি, যার কারণে আমার মনে হলো যে ভালো মানুষের একটা কাজকে প্রমোট করা উচিত। যিনি ভালো কাজ করেন তাদের কাজগুলোকে প্রমোট করা উচিত এবং তাদেরকে প্রশংসা করা উচিত। সেই দৃষ্টিকোণ থেকে বললাম। তো আপনারা ওনার ইয়ে থেকে উপকৃত হতে পারেন। আবার বিসিএস নিয়ে অনেকেই পড়াশোনার জন্য বেসিক ভিউ এর রাইটার একজন আছেন, উনি অনেক ফেমাস। উনি অবশ্য বিস্তারিত অনেক কিছুই দেন। তো সেগুলো আপনারা যে বিস্তারিত জানতে চান ফলো করতে পারেন। তো সাধারণ জ্ঞান সাম্প্রতিকের জন্য আলমগীর ভাইয়ের পেজটা দেখলে মোটামুটি কমন পাওয়া যাবে আশা করি। বিশেষ করে গতকালকের পরীক্ষায় যে রিসেন্ট গুলো ছিল, তো সেগুলো অনেকগুলো ওনার পেজের যারা নিয়মিত দেখছেন গত 10-12 দিন বা গত 1 মাস, তারা মোটামুটি পারছে না। আর বাংলা ইংরেজি গুলো একদমই বেসিক থেকে ছিল, তো এগুলো মোটামুটি সবাই পারবে মনে হয়েছে আর কি। আর ডিপার্টমেন্টাল পার্টের যেহেতু পোস্ট মাত্র দুইজনের পোস্ট, সেই হিসেবে হয়তো সর্বোচ্চ 5 জনকে নিতে পারে। এনডব্লিউবিজিসিএল এমনই করে, মানে খুব কম সংখ্যক ভাই ভাই ডাকে আর কি। তো মেহেদি, তোমার তো 2021-এর ভাইবার অভিজ্ঞতা ছিল, তুমি কিছু বলো ভাইবার সম্পর্কে, যে কতজন ওরা ডাকছিল এবং দিল কতজন? আচ্ছা, আমি সবই পারছিলাম, ইন্টারভিউ দিলে আমার পরীক্ষা খুব ভালোই ছিল। আমার মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছিল যে প্রথম 4-5 দিনের মধ্যে থাকার কথা ছিল। তো এখন পর ভাইবা দিলাম, ভাইবা খুব ভালো হয়েছে, মানে সবই পারছি। ভাইবাতে ছিল না, কোনো জেনারেল মানুষ ছিল না, সবাই টেকনিক্যাল মানুষ ছিল, তো টেকনিক্যাল কোশ্চেন সব পারছিলাম। ভাবছিলাম যে চাকরি হয়ে যাবে এখানে, কিন্তু আসে নাই। তো ওনারা কেন এটা জানি না, বা আমার কি রিসার্চ জানি বলতে পারছি না।
ইজি কোশ্চেন করছে। কিন্তু পরে শুনলাম যে আমার সেকেন্ড যিনি ভাইবা ছিল, সেকেন্ড ওই দিন ইয়ে ছিল, একজন সচিব ছিল আর কি। তো উনি খুব ঝামেলা করছে, মানে সাধারণ জ্ঞান নিয়ে অনেক ঝামেলা করছে। বেসিক অনেক দেশীয় অনেক কথাবার্তা, দেশের কোন জায়গায় প্রজেক্ট কি আছে না আছে, এগুলো অনেক কথাবার্তা বলছে। তো ওটা নিয়ে খুব সেকেন্ড দিন খুব ঝামেলা হয়েছিল। ফার্স্ট দিন কিন্তু ঝামেলা খুব একটা হয়নি, 20 মিনিট ছিল ভাই ভাই, আমাকে 20 মিনিট ছিল। 20 মিনিটে কিন্তু অনেক কোশ্চেন করছে। তো প্রথম আমি এক নম্বর ভাই ছিলাম, আমি এক নম্বর সিরিয়ালে। অনেকক্ষণ রাখছিল, পার্সোনাল কথাবার্তা, তারপর হলো যে পাওয়ার সেক্টর নিয়ে কথাবার্তা, বিভিন্ন সাইকেল নিয়ে কোশ্চেন করছে, তারপরে রেফ্রিজারেশন সাইকেল, এরপর হলো যে এখানে সাইকেল এখানে যায় কি হলে কি হবে, আইসি ইঞ্জিন থেকে কোশ্চেন করছে, অনেক কোশ্চেন করছে। তো মোটামুটি ম্যাক্সিমাম পারছিলাম। ওনারা খুশি হয়েছিল, পরে বলছিল বিসিএস দিবা কিনা, থাকবা কিনা, তোমরা থাকো না, তোমরা তো চলে যাবা, এগুলো বকা করে পরে ছেড়ে দিচ্ছে। ভাবছিলাম হবে, হয় নাই। আরেকটা বিষয় কি, নন টেকের বিষয়ে আমি একটা ছোট একটা কথা বলি। এখানে বিসিএস এর মতো বুঝার কোনো মানে ইঞ্জিনিয়ারিং চাকরিতে আমি যেটা ফিল করছি, যে বুঝে পড়ে মানে বাংলা ইংলিশ এগুলো বুঝে বুঝে, ইংলিশ থেকে বোঝার আছে কিছুটা, যে একটা ভাব চিন্তা করলে ভার্বে কোনটা কি হবে এটা বুঝে করা যায়। বা কিন্তু প্রিপজিশন যেটা, এটা তো ডাইরেক্ট হারাম মুখস্থ করতে হবে। অথবা বাংলা যে কোশ্চেন, যে সন্ধি বিচ্ছেদ, এগুলো বুঝে বুঝে করার মতো সময় থাকে না। সেই জন্য আমার সাজেশন হলো যে এখানে বাংলা যে বই, যেমন অগ্রদূত খুব ভালো বাংলার জন্য। তো অগ্রদূত বইটা যদি একদম দেখে দেখে তোমরা জাস্ট হলো যেগুলো পরীক্ষা আসছে, সরকারি পরীক্ষা বা যে কোনো পিএসসি পরীক্ষা, ওগুলো ওগুলো পড়লেই দেখবা যে এখান থেকে কমন চলে আসছে। তা পরীক্ষায় কমন হলেই ভালো, মানে জাস্ট হলো যে সাথে সাথে মুখস্থ হয়ে বলে দিতে পারবা, পরীক্ষা দেখলে অ্যান্সার করে দিতে পারবা, কিন্তু ভেরিফাই করতে গেলে সময় যাবে, এত সময় থাকে না। তো এটা হলো কথা আর কি একটু। সেটাই আসলে আমরা যখন প্রস্তুতি নেই তখন কিন্তু আমরা যে বইগুলো পড়ি, মেহেদী যে বাংলা অগ্রদূতের কথা বললো, আমিও ঠিক বাংলা অগ্রদূত বইটাই পড়ছি। মানে এই বইগুলো হচ্ছে কমন, এই বইগুলো সবার জন্যই আহ, আহ, মানে মানে অবশ্যই পড়া উচিত যদি কেউ ভালো করতে চায়। বাংলার জন্য অগ্রদূত বা ওরাকলের বইটাও পড়া যেতে পারে। তারপর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে মাস্টার বইটা পড়া যেতে পারে, যদিও অনেক বিস্তৃত একটা বই। পড়া যেতে পারে সাধারণ জ্ঞানের জন্য বেসিক ভিউ বা এমপি3 পড়া যেতে পারে, ভালো বই ওগুলো। সাম্প্রতিকের জন্য কারেন্ট আচ্ছা, অ্যাফেয়ার্সটা আরেকটা রাখা কথা যায়। শুন, ওই যে হ্যাঁ আরেকটা হ্যাঁ কথা হ্যাঁ আমাদের, হ্যাঁ, বলো। হ্যাঁ আরেকটা কথা, ওই যে আমাদের নন থেকে বই তো ইনশাল্লাহ আসবে। তো আমরা কিন্তু ওই সবগুলা বই থেকেই মূলত গোছায় নিয়ে আসতেছি আর কি। মানে এত বড় আসলে এতগুলো বই তো অনেক হিউজ সিলেবাস, তো ওইখান থেকে বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন বই ওয়েবসাইট ঘেটে ঘেটে আমরা কিন্তু ইনশাল্লাহ এটা করবো। বইটা আনতেছি আর কি। তো বইয়ের কাজটা খুব কমপ্লেক্স, মানে অনেক সময় লাগতেছে। প্রায় এখানে 5,000 এমসিকিউ থাকবে, মানে বইয়ে 5,000 কোশ্চেন, ব্যাংকের মধ্যে 5,000 কোশ্চেন থাকবে আমাদের কোশ্চেন। প্লাস হলো যে ম্যাথ থাকবে অনেক, মানে সবগুলা ম্যাথে, প্রত্যেকটা ম্যাথের টাইপে একটা দুটো করে ম্যাথ থাকবে। এবং সেগুলো পরীক্ষা আসছে পিএসসি, তারপর হলো যে ইঞ্জিনিয়ারিং যেগুলো পরীক্ষা সেগুলাই ফোকাস করছে। তাহলে বইটা হবে ছোট, মানে এটা পড়লে এবার থিওরি, তারপর হলো যে কোশ্চেন ম্যাথ সবই থাকবে। তো এটা পড়লে ইনশাল্লাহ কমপ্লিট, মানে এখানে আর আলাদা করে অগ্রদূত পড়া বা বেসিক ভিউ পড়া এগুলো লাগবে না। হ্যাঁ। তো এই এই হিসাবে সেক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা হবে ইনশাল্লাহ, আশা করি। আমরা ডিসেম্বরে আনার প্ল্যান ছিল, এখন জানি না কদিন লাগে। এটা দোয়া করবো আর কি সবাই। না না, এখনো রিমান্ডার শেষ শুরু হয়নি, রিমান্ড শুরু হবে মাত্র, এখন শুরু হবে রিমান্ডার পার্ট। হ্যাঁ, মেহেদি যেটা বললো যে নন ডিপার্টমেন্টালের বই আসবে আপনাদের জন্য, খুবই উপকারী একটা বই হবে। তো যদিও নন ডিপার্টমেন্টাল বইটা আমাদের জব এক্স ক্যারিয়ার ক্যারিয়ার টিমের থেকেই একটা আসবে, ক্যারিয়ার কম্পাস টিমের পক্ষ থেকে একটা বই থাকবে, সেটা খুব শর্ট সিলেবাসের উপরে মেহেদি করতেছে। তবুও যারা বিস্তৃত পড়তে চান, আমরা তো অবশ্যই আমাদের বইটা আনবো, কিন্তু যারা বিস্তৃত পড়তে চান বা জানতে চান বা বিসিএস এর প্রিপারেশনটাকেও নিজের হাতে নাগালে রাখতে চান, তারা ওই বইগুলো দেখতে পারেন, যে বইগুলো থেকে আমরা উপকৃত হয়েছি আর কি। আর নন ডিপার্টমেন্টের বই আমাদের যেটা ইনশাল্লাহ আসবে সেটা আপনারা সাথে রাখতে পারেন, সেই হিসেবে যদি শর্টলি পরীক্ষার আগ দিয়ে জাস্ট বিগত প্রশ্নগুলো এক নজরে দেখে দেওয়ার জন্য সেই বইগুলো খুব উপকার আসবে। আর ডিপার্টমেন্টাল পার্টে সলভ দেওয়ার আগে আমি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে গতকালকে পরীক্ষা অনেকেরই সহজ লাগছে, বা এমন একটা পরীক্ষা হয়েছে যে আহ, একটু ভুল হইলেই এমন আগে যেমন হয়তো আগের পরীক্ষাগুলোতে যে আশুগঞ্জ বা মেঘনা পেট্রোলিয়াম বা এর আগে যে তিতাস, এগুলোতে হয়তো একটা ম্যাথ ভুল করলেও একটা সম্ভাবনা থাকার সুযোগ ছিল, কিন্তু গতকালকের পরীক্ষাটা আসলে এতই আনপ্রেডিক্টেবল যে এখানে এমন অনেকেই থাকবে যারা আসলে ডিপার্টমেন্টাল পার্টে 40-এ 40 পেয়েও চাকরি হবে না। কারণ মাত্র 2 জন কে নিবে, হয়তো খুব বেশি হলে 5 জনকে নিবে। আসলে এনডব্লিউবিটিসিএলটাই সবসময় সবাইকে কষ্ট দিছে, মেয়েদিকেও কষ্ট দিছে, আমাকেও কষ্ট দিছে। আসলে এটা খুবই হাইপ এই কোম্পানিটার। মানে বাংলাদেশের সেকেন্ড, মানে খুব সেকেন্ড লার্জেস্ট বলা যায়, যে চাকরির খুবই বেশি ইয়ে থাকে, হাইপ থাকে এটার জন্য। এবং প্রতিষ্ঠান হিসেবে এনডব্লিউবিটি খুবই আমি ভালো। শুনলাম যে খুবই ভালো।
বলে আমি শুনলাম খুবই ভালো শুনছি, কারণ আমি জানি না আসলে ভাই ভিতরে কি খরচ আমি হয়েছে, আমি খুবই ভালো। আমি 2 নাম্বার এই জন্য বললাম যে প্রফিট বোনাসের দিক থেকে এনডব্লিউপিডিসিএল 2 নাম্বারে আছে আর কি, আর 1 নাম্বারে আছে আরপিসিএল ময়মনসিংহ পাওয়ার প্ল্যান্ট। তো ওই হিসেবে বললাম আর কি। আর চাকরি খুবই রেপুটেড জব এনডব্লিউপিডিসিএল এ, আশুগঞ্জ এবং এনডব্লিউপিডিসিএল প্যারালাল। তবে আমার কাছে এনডব্লিউপিডিসিএল আগে প্রায়োরিটি থাকতো সবসময়, কিন্তু কখনো সুযোগ হয় নাই এভাবে কারণ এই সব সময় 2 জন 4 জন করে পোস্ট থাকতো, খুবই হার্ড কম্পিটিশন থাকতো। তো যারা পরীক্ষা ভালো হয়েছে, ডিপার্টমেন্টাল পার্ট সলভ দেওয়ার আগে আমি যেটা বলবো যে যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা আলহামদুলিল্লাহ জাস্ট দোয়া করতে থাকেন। আর যারা 1 2টা ম্যাথ ভুল হয়ে গেছে অলরেডি, বা ম্যাথ সবগুলো হয়েছে কিন্তু অবজেক্টিভ অনেকগুলো ভুল হয়ে গেছে, তারা আসলে ভুলে যান পরীক্ষার বিষয়টা। গতকালকের পরীক্ষাটা অনেকগুলো কঠিন পরীক্ষার মধ্যে একটা সহজ পরীক্ষা হয়েছে আর কি, যার কারণে হয়তো অনেকে প্রস্তুত ছিলেন না যে এরকম সহজ প্রশ্ন হইতে পারে। তো বুয়েট আসলে টোটালি আনপ্রেডিক্টেবল, সবসময় এরকম হয়েছে। আমরা 2 জন অনেক পরীক্ষা দিছি। আমি 2018 সালের শেষ দিক থেকে পরীক্ষা দিই। আহ, আহ, আমার ফার্স্ট পরীক্ষা ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রথম দ্বিতীয় যে পরীক্ষাটা 2018 যে নিয়োগের পরীক্ষাটা, সেটা আসলে আমাদের সার্কুলারের আগেই আমি অ্যাপ্লাই করছিলাম। যদিও ওইটাতে আমরা অ্যালাউড ছিলাম না ভাইবা আমরা ভাইবাই দিতে পারি নাই, কারণ হচ্ছে যারা পাশ করার আগে অ্যাপ্লাই করছে তাদেরকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তো আমি সেই 2018 থেকেই কিন্তু এক্সাম দিই, অর্থাৎ তখন থেকেই কিন্তু আমার কাছে সবগুলো কোশ্চেন কালেকশনে ছিল। মানে আমি এবং মেহেদী আমরা কিন্তু 2018 থেকেই নিয়মিত পরীক্ষা দিয়ে আসছি। এবং আমরা সবসময় আমাদের কোশ্চেন গুলো নিজে কালেকশনে রাখতাম, নোট করতাম। তারপরে আমাদের যে ক্যারিয়ার কম্পাস টিমের অন্যান্য যে ভাইরা আছেন যারা আসলে অনেক কাজ করেন, অনেকেই পর্দায় আসেন না বা সরাসরি ফোকাসে আসেন না, কিন্তু অনেকেই কিন্তু কাজ করতেছেন। যেমন মেহেদির সাথে নন ডিপার্টমেন্টাল পার্টে একজন ভাই কাজ করতেছেন। মেহেদি তো একা সব কাজ করতে পারবে না, এটাই স্বাভাবিক। আমিও একা সব কাজ করতে পারি না, আমাদের অনেকেই আমাদের পেছনে কাজ করে। তো সবারই কিন্তু পরীক্ষার অভিজ্ঞতা অনেক দিন। তো এমন একজন সিনিয়র ভাই আছেন আমাদের ইলেকট্রিক্যাল এর একজন ভাই আছেন, উনি 2015 সাল থেকে পরীক্ষা দেন, ওনার কাছে নন ডিপার্টমেন্টের অনেক কোশ্চেন কালেকশনে আছে। তো যেহেতু আমরা নিয়মিত পরীক্ষা দিচ্ছি 2022 পর্যন্ত, প্রায় আমি প্রায় জিটিসিএল পর্যন্ত পরীক্ষা দিই 2022-এর, মেহেদিও এরকমই। তো আমরা দুইজনই ওই সময় পর্যন্ত মোটামুটি 2021 20 19-এর কোশ্চেন গুলো আমাদের মানে খুব ভালোভাবে মনে ছিল। আর আপনারা যেহেতু পরীক্ষা দিচ্ছেন আপনারাও জানেন যে পরীক্ষা দেওয়ার পরেই প্রশ্নগুলো কিন্তু মাথার মধ্যে অনেকক্ষণ খালি ঘুরপাক খায় আসলে যে চাকরি হওয়া না হওয়ার বিষয়টার জন্য এরকম ভাবে ইয়ে থাকে। তো কোশ্চেন কিন্তু সবই আমাদের কালেকশনে ছিল, যা আমরা আমাদের জব সলিউশন বইটা ওভাবে প্রস্তুত করি আর কি। কোন কোশ্চেন কোন এক্সামে কোন কোশ্চেন ছিল সেই এক্সাক্ট কোশ্চেন গুলো আমরা দেওয়ার চেষ্টা করে বইগুলো নিয়ে আসছি। ডন ডিপার্টমেন্টাল পাওয়ারটা ওভাবে আসবে। তো এটাই বলতেছিলাম যে গতকালকের পরীক্ষাটা যাদের ভালো হয়েছে তারা দোয়া করতে থাকেন। আর হচ্ছে যাদের ভালো হয় নাই বা ম্যাথ সবগুলো হওয়ার পর অবজেক্টিভ হয়তো অনেকের ভুল হয়ে গেছে, বা নন ডিপার্টমেন্টাল পার্টের ম্যাথ গুলো ভুল হয়েছে, তারা আসলে ভুলে যান। পরীক্ষা নিয়ে কষ্ট পেয়ে লাভ নাই আসলে। সামনে অনেকগুলো পরীক্ষা বাকি আছে, আর সাকসেস সবারই আসবে। আমরাও আসলে দীর্ঘ পথ পাড়ি দিছি, আমরা 2 জন একই সাথে প্রায় বলা যায় একই সময়ে সমসাময়িক আমরা চাকরি পাইছি। 2 জনই প্রাইভেটে চাকরি করছি, মেয়েদিও প্রাইভেটে ছিল, আমিও প্রাইভেটে চাকরি করছি। পাশাপাশি প্রস্তুতি এটাও আমরা নেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন আমার পার্সোনাল যেটা, যে আমি যখন জব হচ্ছিল না একদম, প্রথম 8টা পরীক্ষাতে আমি তো রিটেনই টিকিনি। যদিও আমার ভার্সিটিতেই পরীক্ষা হতো, মেহেদিও একই রকম, যে আমাদের ভার্সিটিতে পরীক্ষা হতো দেখি যে আমরা একবার পেতাম, বিষয়টা এমন না। কারণ বুয়েটের বিএসসি লেভেলের পড়াশোনা বা ম্যাথ বা থিওরির সাথে আপনার এক্সামে যে কোশ্চেন গুলো আসে সেগুলো টোটালি ডিফারেন্ট। আমরা সব সময় প্রায় 2 3 পৃষ্ঠা বড় বড় ম্যাথ করে আসছি। আমাদের 4-1 4-2 বা 3-1 3-2 যে কোশ্চেন আসতো, যার কারণে কিন্তু প্রথম দিকে আমরা যখন জব এক্সামে বসি তখন কিন্তু আমরাও বেশ মানে খাপ খাইয়ে নিতে কিন্তু খুব খুব কষ্ট হয়েছে আমাদের। প্রথমে আমি তো প্রথম 7টা পরীক্ষাতে তো রিটেনই আমার আসে নাই। আহ, তখন যখন আস্তে আস্তে ডিপার্টমেন্টাল পার্টটা বুঝতে পারলাম যে এই ধরনের ম্যাথ গুলো আসে, তখন দেখা যেত যে নন ডিপার্টমেন্টাল পার্টটা আমরা খারাপ করতাম বা খারাপ হতো আমার। এরপরে আমি নবম ইজিসিবি থেকে, আমার ইজিসিবি 2020-এর পরীক্ষা থেকে আমি টানা রিটেনের টিকা শুরু হয়, সেটা আমার নবম পরীক্ষা ছিল আর কি। তো এরপর আবার মাঝখানে অনেক সময় করোনার কারণে আবার 1.5 ঘন্টা, আমরা কিন্তু প্রথমে 1.5 ঘন্টার পরীক্ষা দিই। আমরা প্রায় 8টার মতো, 8টা 9টা 1.5 ঘন্টার পরীক্ষা দিই, তখন বেশ সময় পাওয়া যেত আর কি। এখন তো পরীক্ষাটা যেটা হয়ে গেছে যে 1 ঘন্টায় আপনার ডিপার্টমেন্টাল পার্ট আর নন ডিপার্টমেন্টাল পার্ট সলভ করতে গিয়ে প্রচুর ব্রেনে প্রেশার পড়ে। আমাদের সময় কিন্তু অতটা প্রথম দিকে প্রেশার ছিল না। ডিপার্টমেন্টাল পার্টটা আমরা রিল্যাক্সলি 45 মিনিট 1 ঘন্টাও দিতে পারতাম ডিপার্টমেন্টাল পার্টটা, আর আধা ঘন্টা আমাদের অবজেক্টিভ এনাফ ছিল তখন টাইম।
বা 50 মিনিট ধরে আমরা ডিপার্টমেন্টাল পার্ট ম্যাথ ধীরে ধীরে দিতাম। আহ, তো তখনও আমাদেরও মানে জব পাওয়াটা বা রিটেনে টিকার জন্য খুব কষ্ট এই কারণে হতো, কারণ আমরা নন ডিপার্টমেন্টাল পার্টটা তখন একদমই, যেহেতু বুয়েট থেকে বা যে কোনো ভার্সিটি থেকে যারা পাশ করছে তাদের জন্য তো প্রথম দিকে বাংলা ইংলিশগুলো আবার নতুন করে পড়তে হয়। তো এই জন্য কিন্তু আপনার যারা সদ্য বের হয়েছেন বা আরো পরীক্ষা কিছু দিছেন, 3-4টা দিছেন, আরো সামনে দিবেন, তারা কিন্তু পরীক্ষায় এখন কৃতকার্য, মানে রিটেনে রিটেনে না টিকলেও হতাশ হবার কিন্তু কোনো কারণই আমি মনে করি নাই। কারণ হচ্ছে আপনারা মাত্র শুরু করলেন। তো ডিপার্টমেন্টাল পার্টটা এবং নন ডিপার্টমেন্টাল পার্ট দুইটাকেই আপনার দক্ষতা আনতে যেমন হবে, একই এট দ্য সেম টাইম পরীক্ষা বেশি বেশি দিয়ে আপনার কিন্তু সময়টাকেও নিজের হাতের মুঠোয় আনতে হবে। কারণ সময়টা এখন হচ্ছে, সময়টাকে মেনটেন করার একটা পরীক্ষা, পরীক্ষার মধ্যে এখন এই অবস্থা তৈরি হয়ে গেছে। আহ, তো আমি বলবো যে হতাশ হবার কিছু নাই, যারা পরীক্ষা দিচ্ছেন নিয়মিত দিতে থাকেন। চাকরি আপনার, মানে আপনার ভাগ্যে যেটা আছে সেটাতেই আপনি আসবেন। আমি যেমন এখন এনডাব্লিউ পিটিসিএল আমার হয় নাই কখনো, বা মেহেদি ভাইবা দিছে ওর হয় নাই, ওর জিটিসিএল এ হয়েছেও কিন্তু আশুগঞ্জে আছে, মানে আল্লাহ ভাবেই আহ, নির্ধারণ করে রাখছে যে কার রিজিক কোথায় আছে। আমার রিজিক এনপিসি বেলে ছিল, আমি এখানে আসছি, এখন এখানে থাকতেছি। তো যার যেখানে রিজিক আছে সবাই সেখানেই যাবেন, আল্লাহ যার ভাগ্যে যেভাবে রাখছে। তো সেগুলো আসলে এই পরীক্ষা টাকেই চ্যালেঞ্জ হিসেবে নেওয়া, যে এক পরীক্ষা থেকে ভুল হইলো আবার শিখা যে আমি কি ভুল করলাম। মানে এখানে তো আর এমন না যে আপনি আপনার চাকরি অন্যজন আটকে রাখছে, বিষয়টা এমন না। আপনার চাকরি আপনি পাবেন, আপনার সাথে আপনি কম্পিট করতেছেন আর কি, নিজের সাথে নিজেই নিজের প্রতিযোগী, এটা ভাবতে হবে আর কি। কারণ চাকরি যেটা আপনি পাবেন সেটা আপনার দক্ষতা যোগ্যতা মেধার ভিত্তিতে আপনি পাচ্ছেন। আবার যখন আপনি কোনো পরীক্ষায় রিটেনে টিকতেছেন না, তখন কিন্তু আপনার হয়তো পারায়ণ বা ভুল হয়ে গেছে, বা আপনার নিজের ভুলের কারণে হয়তো সেটা আপনার হাত থেকে ছুটে যাচ্ছে। তো নিজের সাথেই নিজের এখানে কম্পিটিশন, এবার এটাই ভাবতে হবে হবে আর কি। আর আমার মতে হতাশ হবার কিছু নাই। যারা পরীক্ষা ভালো হয়েছে তারা, তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। আর হচ্ছে যারা মানে বেশ আহ, ওগুলো পরীক্ষা দিছে কিন্তু হঠাৎ আনপ্রেডিক্টেবল একটা পরীক্ষাতে হয়তো খারাপ হয়ে গেছে বা অবজেক্টিভ বেশি ভুল হয়েছে, তাদের আসলে এটা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত উচিত মুভ অন করা উচিত, সামনের পরীক্ষাগুলোর দিকে ফোকাস দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমি মেহেদি শুরু করি ডিপার্টমেন্টাল পার্ট। তুমি কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, শুরু করো। না না, শুরু করেন। আচ্ছা। ও একটা কোশ্চেন করছে এখানে, যে জব এক্সট্রা কখন আসবে? আমরা ভাই কাজ করতেছি ইনশাল্লাহ, ইয়েতে নিয়ে আসবো। আশা করি ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ জব এক্সট্রা। আচ্ছা, জব হ্যাক্স এর ব্যাপারে আমি আর একটু কিছু কথা খুব শর্টলি বলি। সেটা হচ্ছে যে কোশ্চেন কিন্তু টোটালি আনপ্রেডিক্টেবল হচ্ছে, যে আশুগঞ্জের পরীক্ষাতে কিন্তু কোশ্চেন কিন্তু কঠিনই ছিল মোটামুটি 1 ঘন্টার জন্য। আবার গতকালকের প্রশ্নটা আমি একটু পরে সলভ করবো, আপনারা দেখতে পাবেন তুলনামূলক অনেক সহজ ছিল। তো এখন কোশ্চেন সহজ হবে না কঠিন হবে সেটা, বা অনেক বেশি পড়তে হবে না বা ডিপলি পড়তে হবে না, বা আমরা কতটুকু পর্যন্ত প্রিপারেশন নিব, সেটা আসলে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। আমি বলবো না যে আপনার প্রিপারেশন এটুকু নিলেই আনা, বা আপনার প্রিপারেশন আপনি কতটুকু ডেপ পর্যন্ত যাবেন সেটা আপনার নিজের বিএসসি লেভেলের কতটুকু আপনি গভীর পর্যন্ত পড়াশোনা করছেন সেটার উপরে ডিপেন্ড করবে। আপনি পরীক্ষায় আপনার নিজের এক্সপিরিয়েন্স কি হচ্ছে, যে সহজ ম্যাথ গুলো ভুল করছেন কিনা, বা জটিল ম্যাথ গুলোতে গিয়ে আপনার হচ্ছে না। দেখা যাচ্ছে যে আশুগঞ্জের পরীক্ষাতে আপনি সহজগুলো বা যেগুলো করে গেছেন প্র্যাকটিস সেগুলো পারছেন, কিন্তু দেখা গেল যে আপনি পাম্পের ম্যাথটা বা ড্রয়িংটা আপনি পারেন নাই। তো এগুলোও কিন্তু প্রিপারেশনে আনতে হবে, এগুলোতেও আপনার, যেহেতু এখন পোস্ট কম, পাঁচ পাঁচ জনের পোস্ট, 4 জনের পোস্ট, সবসময় তো আমার পেট্রো বাংলার মতো 70টা পোস্ট বা পিডিবির মতো 55টা পোস্ট বা 20টা পোস্ট থাকবে না। আমার তো শর্ট, যেগুলো পোস্ট কম, এই ছোট এই বিদ্যুৎ কোম্পানিগুলোর 52 বেসিকের চাকরিতে পোস্ট কম, মাত্র 2 জন পোস্ট, 4 জন বা 5 জন। আর এনপিসি বিলেও এখানে আর বড় নিয়োগ আসবে না আর কি। তো এই পরীক্ষাগুলোতে কিন্তু আপনাকে টিকতে হলে ওই যে 1-2টা কঠিন ম্যাথ থাকবে, সেই ম্যাথ গুলো কিন্তু পারতে হবে। তো আপনাদের এমন একটা বই দরকার, আমরা ফিল করতে করি যেটা, যে এমন একটা বই দরকার যে বইটাতে আপনারা পড়লে আপনাদের অন্য কোনো থিওরি বই হাত দিতে হচ্ছে না। আপনারা থিওরি বইটা একটা বই আপনারা সব মানে কমপ্লিট একটা প্যাক পাচ্ছেন আর কি। তো সেই জন্য আমরা চেষ্টা করতেছি জব হেক্সটা দ্বিতীয় এডিশনটা এমন ভাবে আনার জন্য যে যারা নিয়মিত পরীক্ষা দেন সহজ জিনিসগুলো পাচ্ছেন, কিন্তু কঠিন জিনিসগুলো হঠাৎ যেটা আসতেছে সেগুলোতে আপনি পাচ্ছেন না, বা আপনার সহজ, বা আপনার যেটা সহজ জিনিসগুলো ভুল হচ্ছে, প্র্যাকটিস করা বেশি প্রয়োজন। সেজন্য আমরা ওই দিক ওই ওই যারা ওই ধরনের
পরীক্ষার্থী, তাদের দিকটাও মাথায় রেখে আমরা ওই জিনিসগুলো নিয়ে আসতেছি বইয়ে। পাশাপাশি আমরা প্রত্যেকটা টপিকেরই যে গভীর আলোচনার যে বিষয়গুলো আছে, যেমন পাম্পের বিষয়গুলো বা হিট ট্রান্সফারের একটু জটিল ম্যাথ গুলো বা মেকানিক্স এর একটু জটিল ম্যাথ গুলো, সেগুলো যেন যদি পরীক্ষাতে কখনো আসে সেগুলো যেন পারি আমরা, সেভাবে আমরা বইটাকে প্রস্তুত করতেছি। তো আমি কখনোই বলবো না যে কাউকে এভাবে বলে দেওয়া উচিত যে আমার বেশি কঠিন প্রিপারেশন নেওয়ার দরকার নেই বা বেশি জটিল জিনিস পড়ার প্রয়োজন নেই, সহজ জিনিস পড়লেই চাকরি হবে। এটা আসলে একদম টোটালি আপেক্ষিক ব্যাপার। তো আমরা ওভাবেই বইটা প্রস্তুত করতেছি, সেকেন্ড এডিশন। আশা করি আপনাদের হাতে খুব ভালো একটা বই দিতে পারবো, যাতে আপনাদের অন্য কোনো আচ্ছা থিওরি মাসুদ, বই ধরতে না হয়। হ্যাঁ, বলো। আচ্ছা আমি একটু বলি এখানে। শোনো ভাই, আমার কথা হলো যে আমি এখানে ধরো মোট চারটার মতো চাকরি পেয়েছি, হ্যাঁ, চারটা বা পাঁচটা হোক। তো আমি আমার এক্সপিরিয়েন্স বলি। বাকরাবাদে একটা ম্যাচ ছিল, বাকরাবাদে একটা ম্যাচ ছিল। আহ আহ, তো সেখানে হলো যে যে টুইস্টের ম্যাচ, যে দুইটা শেপ ফিক্স ছিল। একটা শেপ ফিক্স ছিল যেখানে দুইটা ফিক্স সাপোর্টের মধ্যে টুইস্ট দিলে এখানে আমাদের যে দুইটা অ্যাঙ্গেলটা সমান থাকে। তো এই এই ম্যাচটা ইয়ে করছিলাম, মানে আমি পারছিলাম। তো এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে এটা এটা খুবই আনকমন ম্যাচ ছিল, এটা মানে সবাই পারে না, যে পাশে তার চাকরি হয়েছে। এটা হলো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। সেকেন্ড হলো যে এনপিসিবিএল, রূপপুরে যেটা, সেটা রূপপুরের বিষয় হলো কি, রূপপুরে প্রথমে একটা কোশ্চেন ছিল যে ওই সময় ফার্স্ট কোশ্চেনটা আসছিল যে ভার্টিক্যাল একটা টিউবের জন্য আমাদের যে ইয়ে লাইন, যেটা ওই যে সম্ভবত ভার্টিক্যাল ভেপারের হিটে, যে একটা ইয়া ভার্টিক্যাল বয়লিং ভার্টিক্যাল কাপ, যেটা হ্যাঁ, বয়লিং কাপ। হ্যাঁ, ভার্টিক্যাল টিউবের জন্য তোমার হচ্ছে ফোর্স কনভেকশনের ডায়াগ্রাম আঁকতে হচ্ছে। প্রথম কোশ্চেন ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু আমি শিখে গেছিলাম এবং ওটা পারছিলাম, আমি কিন্তু উপরে সবগুলো পারছিলাম। কারণ আমার মনে হচ্ছে আমি ইনশাল্লাহ উপরে অনেক ভালো করছি, হয়তো টপ পজিশন থাকবো উপরে, অনেক ভালো, মানে ওটা পারছিলাম। তো ওটা পারার পর চাকরি হয়েছে, এটা তো বলা যায়। 3 নম্বর ছিল আরপিজিসিএল। আরপিজিসিএল একটা ম্যাচ ছিল যে ওইটা ফার্স্ট টাইম আসলে আমাদের, ওই যে ডিসিশন যে থিওরি থেকে এসএসওয়াই বের করতে বলছে। আর হলো যে সম্ভবত এমএসএস থিওরি থেকে এসএসওয়াই বের করতে বলছে, মানে 0.5 একটা 0.577। ওটা পারছিলাম। ওটা আমার কাছে মনে হচ্ছে ওটাও সবাই পারে নাই। ওটা ফার্স্ট টাইম পরীক্ষা আসছে, এটা এরকম ডাইরেক্ট মুখস্থ একটা নাম দিয়ে দিছে। তো ওটা পারছি, তো আমার মনে হচ্ছে ওটার কারণে চাকরি হইছে। এবং তো এরকম কি জিনিসপত্র আর থাকে যেখানে যে একটা কোশ্চেন আরপিজিসিএল এ থাকে তো যেটা কেউই পারে না। তোমাদের তোমাদের সময় আরপিজিসিএল এ তো দুইজন নিছিল, তুমি আর আরেকজন, দুইজন টিকছে। হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে ওই ম্যাথটা পারছি, আমার কাছে মনে হচ্ছে ওটা পারার কারণে কিন্তু চাকরিটা হয়েছে। তো এই জন্য ওই আমার কাছে আমি যেটা ফিল করি যে পড়ার যে ধাপ বা পড়ার যেটা কোশ্চেন ব্যাংক পড়লে ধরো ইজি গুলো তোমার পারবা ইনশাল্লাহ। কোশ্চেন ব্যাংক থেকে ইজি গুলো রিপিট করে, ইজি গুলো তোমার পারলা। কিন্তু এই কোশ্চেন ব্যাংকের বাইরে যা থাকবে সেটা পড়ার জন্য অবশ্যই তোমরা, যে আমার কাছে অনেকে বই চায় যাবে কুইজের পিডিএফটা দেন, অমুক লেখকের পিডিএফটা দেন, তো অনেক পিডিএফ। একটা কুইজের 10টা বই আছে, একটা সলিড মেকানিক্সে 5টা 7টা বই আছে। তো এতগুলো বই, সবগুলো ম্যাথ বসে বসে পড়া সম্ভব না। তো সেই জন্যই আমরা চাচ্ছি কি জবেক্স থেকে এটা গুছিয়ে নিয়ে আসতে, যাতে 5টা বই ধরা না লাগে। এবং আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে হয়তো ইনশাল্লাহ আগামী 2 বছর 3 বছর এই বই আপডেট করা লাগবে না, মানে এই বইটা পড়লে ইনশাল্লাহ নতুন করে কিছু পড়া লাগবে না। এবং আমাদের বইয়ের পেজ কোয়ালিটি ইনশাল্লাহ, সেকেন্ড যে কোশ্চেন ব্যাংক যেটা, সেটা পেজ কোয়ালিটি কিন্তু অনেক ভালো। সবাই যারা কিনছো তারা দেখছো। তো যাবে ইনশাল্লাহ পেজ কোয়ালিটি 2 রকম রাখবো, একটা কম দামি আর একটা বেশি, মানে দুইটা রাখবো আমি, যাতে যাতে টাকা পয়সার সমস্যা সমস্যা থাকে তারা কম দামিটা কিনতে পারলো। আর হাই কোয়ালিটি রাখবো একটা, যাতে পেজের দাম নিয়ে যেন কোনো কোশ্চেন না আসে, করে রাখবো ইনশাল্লাহ। আর হলো যে ভাই, আরেকটা কথা ভাই। আরেকটা বিষয় কি জানি বলতাম, মনে পড়লো। হ্যাঁ বলো বলো বলো। বলছি যে কোশ্চেন গুলোতে কালেক্ট করবেন এগুলাতে বইয়ের নামগুলো মেনশন করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নাম থাকবে, আমরা হুম। ইনশাল্লাহ নাম দিয়ে দিব। এখন ওর বিষয় হলো কি, এই জিনিসটা মাথায় আসছে কি, মানে রিসেন্টলি বলছে আমাকে, একজন বলছে ভাইয়া বইয়ের কোশ্চেন গুলোর সাথে নাম দিয়েন বইয়ের। এখন কি হলো, আমি সলিড মেকানিক্স শেষ করে ফেলছি অলরেডি কাজ করে। তো ওইখানে সবগুলো ম্যাথ আমি কোশ্চেনের নাম দিতে পারি না, এবং এখন চেক করতে গেছি না আমি কোন ম্যাথ কোন বই আমি ভুলে গেছি। তো কিছু ম্যাথের আমি এক্সাক্ট কোশ্চেনের নাম দিয়ে কোশ্চেন মনে নেই আমার, দেখতে হবে চেক করে। তো আমি ইনশাল্লাহ যত জয় ফাইনাল ইয়ে করার সময় চেক দিব, যদি পাই কিনা সব, নাইলে তো সময় নষ্ট করে লাভ নেই, তো আমি ওইভাবে দিয়ে দিব। আর এবার কিছু কোশ্চেন আমাদের ইয়ে থাকবে, কিছুটা যে কিছু প্র্যাকটিস প্রবলেম থাকবে, পাশাপাশি কিছু এক্সারসাইজ রাখবো, যাতে এরকম কোনো সলভ থাকবে না, এটা নিজেরা সলভ করবা। মানে প্রথম হলো যে থিওরি থাকবে, এবং সবগুলা বাংলা সুন্দর করে ব্যাখ্যা, নতুন অনেক বাংলা ঢুকাইছি, যাতে বাংলা পড়ে বুঝতে পারো জিনিসটা। বুঝতে পরে এখানে প্র্যাকটিস প্রবলেম থাকবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্রবলেম করলা, করার পরে এক্সারসাইজ ঢুকবা। এক্সারসাইজ নিজে করতে হবে, এগুলো এগুলো কিন্তু কোনো সলভ নাই, জাস্ট অ্যান্সার লেখা আছে, কত অ্যান্সার লেখা আছে সেটা। তো নিজে সলভ করলে যখন না পারবা তখন কিন্তু 10 জন মিলে ডিসকাশন করতে পারবা, ডিসকাশন করে শিখতে পারবে, জিনিসটা ফিল হবে, মানে আসল জিনিসটা কি একদম ভিতর থেকে ফিল করতে পারবো। তো এটাই হলো যে আমার কাছে মনে হয় এটাই এভাবেই আগানো উচিত। যে একদম গদবাদা নর্মালি কোশ্চেন ব্যাংক পড়ে যাওয়া এটা ঠিক না, আমরা আগে করছি এসব, কিন্তু এখন এসব হয় না আসলে ভাই। তোমরা তো পরীক্ষা দিচ্ছ, আর এবং এটা শিওর থাকো যে এখন তোমাদের কন্টেস্টেন্ট অনেক বাড়বে, মানে অনেক বাড়বে এখন কন্টেস্টেন্ট, কারণ হলো এখন যে কোনো পার্সেন্টেজ সেশন জট নাই, সবাই মোটামুটি খুব ফিক্স টাইম বেড়ে যাচ্ছে।
আবার ধরো অনেকেরই চাকরি হচ্ছে না, সেক্ষেত্রে 5টা ভর্তি বিপরীতে দেখো একসময় পরীক্ষা দিচ্ছি 1,000, এখন হবে 5,000 হবে, 4-5 গুণ হবে সামনে। তো আমার কথা হলো যে যেহেতু সময় আছে, তো তুমি বারবার একই জিনিস কেন প্র্যাকটিস করবা? একই জিনিস বারবার প্র্যাকটিস করতে পারো, মানে ভুল যাতে না হয় সেটার জন্য, কিন্তু একই ম্যাথ বারবার রিপিট করে না করে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় নতুন কিছু শিখো। তাহলে তো এটা তোমার জন্য ইফেক্টিভ, যে কোনো নতুন কিছু আসলে তুমি টপ করে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এটা হলো আমার মতামত আর কি। হ্যাঁ, ওভাবেই আর কি আমরা চাচ্ছি যে অনেক বেশি এক্সারসাইজ অ্যাড করতেছি বইয়ে। মানে মেহেদি যেটা বলো যে প্র্যাকটিস প্রবলেম, আমাদের জব হ্যাক্স প্রথম বই কিন্তু প্র্যাকটিস প্রবলেম ছিল, যেটার সলভ গুলো পেছনে দেওয়া ছিল। তো যার কারণে সবাই সলভটা পরবর্তীতে দেখে ফেলতে পারছে। কিন্তু কিন্তু আমাদের এইবারের সেকেন্ড এডিশনে যেটা হবে যে প্রচুর প্র্যাকটিস প্রবলেম সবগুলো টপিকে। যেমন মেহেদি এখন পর্যন্ত এসএম, সলিড মেকানিক্স, মেশিন ডিজাইন পার্ট মোটামুটি গুছিয়ে ফেলছে। আমি হিট ট্রান্সফার পার্টটা গুছাইছি, তারপর হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর পার্ট গুলো গুছাইছি। আর তার থেকে বড় বিষয় আরেকটা যেটা আমি মেনশন করবো, সেটা হচ্ছে আমরা কিন্তু কেউ একা ওয়ার্কলোড নেই না। মানে আমরা হচ্ছে ওয়ার্কলোডটাকে ব্যালেন্স করে নিই। মানে মেহেদি আহ, যে জিনিসগুলো কমফোর্ট ফিল করে সেগুলো মেহেদি করে, আমার যে জিনিসগুলো কমফোর্ট ফিল হয় আমি সেটা করি। আমরা দুইজন প্রচুর ডিসকাস করে, প্রতিদিন আমরা প্রচুর ডিসকাস করে কাজগুলো করি, যাতে একজনের উপরে ওয়ার্কলোডটা না আসে, আপনারাও যেন ভালো আউটপুট পান, আপনারা যেন ভালো কিছু আমাদের কাছ থেকে নিতে পারেন সেজন্য। তো এটাকে ফোকাস রেখে আমরা মূলত আপনাদের, যাতে একই জিনিস, যেমন আপনি এনডব্লিউপিটিসি এর প্রস্তুতির জন্য কিন্তু কোশ্চেন ব্যাংকটা শেষ করছেন, জব হেক্সের অনেক কিছু করছেন, এখন সামনের পরীক্ষার জন্য আপনার একই জিনিস আবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অবশ্যই করবেন, যেটা লেকিংস আছে আর যেটা আপনি করে ফেলছেন সেটাকে আরো ডিপলি নিবেন, কিন্তু একটা সময় আপনার ভেতরে যাতে হতাশা বোধটা কাজ না করে যে আমি এই জিনিসগুলো করছি, এখন আবার আমি পড়তেছি, আমার চাকরি হচ্ছে না, আমি পারতেছি না, আমার দ্বারা কি হবে না, আমি কি পারবো না, আমার ফিউচার কি হবে বা আমার ফ্যামিলির কি হবে, এই জিনিসগুলো কিন্তু ফিলিংস এক সময় চলে আসে। যারা অনেকগুলো রিটেন অলরেডি দিচ্ছেন বা দিবেন, বা যাদের মানে আল্লাহ যাদের ভাগ্যে জবটা একটু পরে রাখছেন, তো একই জিনিস বারবার পরে গদ বাঁধা জিনিস পড়লে এই জিনিসগুলো আপনাদের ব্রেনে বেশি ট্রিগার ট্রিগার করবে আর কি, ট্রিক করবে এই জিনিস। তো পূর্বের জিনিসগুলো যেমন রিভিশন দিতে হবে, নতুন একই ঘরনার, মানে খুব যে হাই থটের জিনিস তা না, একই ধরনের জিনিসগুলো যাতে প্র্যাকটিস করলে আপনাদের যেন আরো বেশি ডেভেলপমেন্ট হয়, সেই জিনিসটাকে ফোকাস রেখে আমাদের নতুন বইটা আসবে। আপনারা ইনশাল্লাহ বইটা দেখলেই বুঝতে পারবেন আশা করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ডিপার্টমেন্টাল পার্টের কোশ্চেনে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যে কোশ্চেনটি ছিল যে water is flowing through the piping system at the rate of 200 liter per second. Using Bernoulli equation, find the total head loss over the length of the pipe. মানে এই এরকম একটা ডায়াগ্রাম ছিল। এখানে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের সাথে একটি পাইপ কানেক্টেড আছে, এখানে কিন্তু একটা এলবো, এখানে একটা এলবো আছে, আর হচ্ছে এখানে ডায়ামিটার কম 200 mm, আর এখানে হচ্ছে ডায়ামিটার বেশি, এটা হচ্ছে 350 mm। ট্যাঙ্কটা একদম ওপেন। তো এখানে কিন্তু ইউজিং বার্নৌলি ইকুয়েশন, বার্নৌলি ইকুয়েশন ব্যবহার করতে বলছে, যে বার্নৌলি ইকুয়েশন ব্যবহার করে এই টোটাল যে হেড লস আছে এই হেড লসটাকে, এখন এখানে কিন্তু হেড লস হচ্ছে আপনার এখানে হেড লসের পার্টটুক হচ্ছে কিন্তু এই যে এই পাশে কিন্তু আপনার হেড লস আছে। তার ভিতরে আমার মেজর লস, মেজর লস হচ্ছে আমার ডিরেক্ট ফ্রিকশনাল লস, এফ ইন্টু এল বাই ডি ভি স্কোয়ার বাই 2G, এই পার্ট আছে। আর হচ্ছে আমার মাইনর লস, আর কি আছে মাইনর লস। মাইনর লস কি, মাইনর লস হচ্ছে আমার এলবোতে যে বিভিন্ন লস হচ্ছে, প্লাস হচ্ছে আমার এই যে এই এলবোতে লস, তারপর হচ্ছে ডিসচার্জের লস, এই সবগুলোকেই কিন্তু এখানে ক্যালকুলেশন করলে যে টোটাল যে হেড লস সেটাকে ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা, তো এখানে বার্নৌলি ইকুয়েশন কিন্তু ব্যবহার করতে বলছে, যে বার্নৌলি ইকুয়েশনকে ব্যবহার করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা প্রথমে হচ্ছে এখানে এখানে যে ডিসচার্জ দেওয়া আছে এবং ফ্লো রেটের কথা যেহেতু বলা আছে, তার মানে আমরা প্রথমে ফ্লো রেটটা বের করব। কিউ ইকুয়ালস টু
কিউ ইকুয়ালস টু এ এ বি থেকে কি আমরা প্রথমে কি করব, কিউ ইকুয়ালস টু এ বি থেকে আমরা ফ্লো রেটটা বের করব কোথায়, এই যে 3 এই পয়েন্টের জন্য। তাহলে ভি থ্রি কত হবে? ভি থ্রি হচ্ছে আপনার আমাদের ফ্লো রেট হচ্ছে 200 ইন্টু 10 ইনভার্স 3, এত মিটার কিউব পার সেকেন্ডে নিলাম। এরপরে হচ্ছে আমরা এরিয়া দ্বারা ভাগ করব, এরিয়া হচ্ছে পাই বাই 4, পাই বাই 4 আর হচ্ছে 0.2 স্কোয়ার। এখান থেকে আমাদের কত আসতেছে, এখান থেকে আসতেছে আমাদের হচ্ছে 6.37, 6.37 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভি থ্রি, এখানে আমাদের যে ডিসচার্জ হচ্ছে এখানে এখানে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু 0.1 দেওয়া আছে, 0.2। তাহলে আমরা বার্নৌলি ইকুয়েশন ব্যবহার করতে বলছি। এখন আমরা এটাকে দুই ভাবে করতে পারি। প্রথম প্রসেসটা কি, যে আমরা 1 এবং 2 নাম্বার পয়েন্টে বার্নৌলির ইকুয়েশনটা বসাই। অর্থাৎ প্রথম ইকুয়েশনের জন্য কি আমরা দেখেন, পি ওয়ান কিন্তু 0, কারণ সরাসরি আমরা ওপেন আছে। অর্থাৎ আমরা এখানে পাইপিং সিস্টেমের জন্য কিন্তু আমরা কি করব না, আমরা অ্যাটমসফেরিক প্রেশারটাকে কনসিডারেশনে নিব না। আমরা ডিরেক্ট গেজ প্রেশার দিয়ে কিন্তু প্রবলেম করবো। তার মানে আমাদের পি ওয়ান সমান সমান 0। আর হচ্ছে আমার এখানে ভি ওয়ান সমান সমান কত, ভি ওয়ান সমান সমান কিন্তু হচ্ছে আমাদের 0। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি ইউজ করি পি1/গামা প্লাস হচ্ছে বি স্কোয়ার, ভি1 স্কোয়ার/2g প্লাস হচ্ছে জেড ওয়ান। আচ্ছা, এখানে যেহেতু ডেটাম কথাটা লেখা আছে, তার মানে আমাদের এই যে এখানে কিন্তু ডেটাম ধরতে হচ্ছে, এখানে হচ্ছে আমাদের টোটাল ডেটামটা ধরতে হবে। সমান সমান হচ্ছে আমাদের এই পার্ট আমাদের কি, এই পার্ট 0, আর হচ্ছে আমাদের এই পার্টটাও কি, এই পার্টটাও 0। আর জেড ওয়ান হচ্ছে আমাদের কি 40। এটা হচ্ছে আমাদের এখানে, এই যে এখানে দেখেন আমরা যে এই পয়েন্ট যেহেতু নিচ্ছি, এখানে আমাদের দিয়ে দেওয়া আছে কিন্তু 40 মিটার, তার মানে এটা হচ্ছে আমাদের 40। আচ্ছা, এরপর আমাদের 2 নাম্বার পয়েন্টে বি টু স্কোয়ার/2g প্লাস হচ্ছে আমাদের পি2/গামা প্লাস হচ্ছে আমাদের জেড টু। এখন জেড টু সরাসরি ডেটামে, তাই এখানে এটা হচ্ছে আমাদের 0। আর পি2 তে কিন্তু আমাদের প্রেসার, আমরা কিন্তু পি2 তে কিন্তু আমাদের একটা প্রেসার আছে, সেটাও আমরা জানি না। ভি2 তে আমাদের ভেলোসিটি, ভি2 তে আমাদের ভেলোসিটিটা আমাদের আলাদা করে এখানে করার প্রয়োজন নাই। আর যদি আমরা পি2 তে প্রেসার বের করতে চাই, তাহলে কিন্তু ভিটি এর ভেলোসিটিটা আমাদের লাগবে। তো আমরা এখান থেকে কি পাইলাম যে, আমরা এখান থেকে কি পেলাম যে ভি ভি আহ, আহ, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে পি2/গামা প্লাস ভি2 স্কোয়ার/2g ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 40, ইকুয়ালস টু হচ্ছে আমাদের 40, কারণ এখানে 0 আর এই পাশ থেকে আমাদের 40 আসতেছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই যে এই 2 নাম্বার পয়েন্ট আর হচ্ছে 3 নাম্বার পয়েন্টে বার্নৌলি ইকুয়েশনটা ইউজ করব। তাই আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে 2 নাম্বার পয়েন্টের জন্য আর হচ্ছে 3 নাম্বার পয়েন্টের জন্য আমরা লিখতে পারি পি2/গামা প্লাস ভি2 স্কোয়ার/2g, আর জেড তো আমাদের 0ই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 40, সমান সমান আমরা কি লিখতে পারি যে আমাদের এখানে কিন্তু পি3 0 হবে, কারণ এটা অ্যাটমসফিয়ারে পি3, এটাও সমান সমান কিন্তু 0, কারণ আমরা এই যে এখানে আমরা সরাসরি বাইরে ডিসচার্জ হচ্ছে। আর এখানে আমরা পি ওয়ান সমান সমান কি, পি ওয়ান সমান সমান কিন্তু আমরা 0 ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি যে বি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ভি3 স্কোয়ার/2g প্লাস আমাদের কত, জেড3 প্লাস হচ্ছে আমাদের হেড লস এইচ এল। এটা হচ্ছে আমাদের হেড লস কাউন্ট করে টোটাল হেড লসটা আমাদের কি, এই পোর্শনে হেড লসটা আমাদের, এই পোর্শনে মূলত হেড লসটা এই যে এখান থেকে যখন ফ্লো হচ্ছে, তার মানে এই 2 আর 3-এর মধ্যে যখন আমরা ইউজ করবো, তখন কিন্তু আমাদের যে হেড লসের পার্টটা এখানে আসবে। এটাই হচ্ছে এখানে মানে মেইন বেসিক জিনিসটা আর কি। তো এখান থেকে আমরা 40
সমান সমান আমরা কত V3 40, আর আমরা এখান থেকে V3 হচ্ছে আমাদের 6 পয়েন্ট, এই যে আমরা কিন্তু প্রথম এটা এতে বের করে নিছি, এই যে 6.37, এই যে এখানে আমরা বের করে নিচ্ছি 6.37 V3। তাহলে আমরা কি পাই? তাহলে আমাদের এখানে 6.37 স্কোয়ার বাই 2 × 9.81, এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে এইখানে বসাইলাম। প্লাস হচ্ছে আমাদের Z3 কত, Z3 যে যে এখানে, তার মানে ডেটাম থেকে আমাদের এই যে 20 মিটার উপরে, ডেটাম থেকে 20 মিটার উপরে, তার মানে 20 প্লাস HL। তাহলে এখন আমরা এই যে এই পার্টটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের 40 থেকে কত বিয়োগ হবে, 40 মাইনাস আমাদের হচ্ছে 20, মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে এই পার্ট 2.07, সমান সমান আমাদের কত হচ্ছে, এটা সমান সমান হচ্ছে আমাদের HL। এখান থেকে আমাদের আসতেছে 17.93 তার মানে আমাদের এখানে আনসার কত, 17.93 হচ্ছে টোটাল, টোটাল হেড লস। মাঝখানে একটা কোশ্চেন আসছে, এখানে কোশ্চেন বলো। এটা হলো যে P1 আর P2 এর মধ্যে হেড লস থাকবে না জিজ্ঞেস করছে আর কি, পয়েন্ট 1 আর 1 2 এর মধ্যে। না, এখানে P1 আর P2 এর মধ্যে আলাদা করে কোনো হেড লস থাকবে না। ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই, একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কোশ্চেনের জন্য ওপেন ভাই, যে কোনো কোশ্চেন করতে পারো। ভাই বলতেছি, আমি হচ্ছে আপনার ওই যে 2 নাম্বার পয়েন্টটা ক্যালকুলেশন করি নাই, আমি জাস্ট হচ্ছে P1 পয়েন্ট আর 3 পয়েন্ট দিয়ে ক্যালকুলেশন করছিলাম। হ্যাঁ, করে আমারও অ্যান্সার হচ্ছে 17.9 এর মতনই আসছিল আর কি। সেক্ষেত্রে কি সমস্যা হবে নাকি? না না, বা সবে দুই আপনি নাম সরাসরি আপনি কিন্তু 1 আর 3-এর মধ্যে যখন করবেন, হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি হচ্ছে, এক তখন হচ্ছে হ্যাঁ এক বলি, আর তিনের ভিতরেই করছি আর কি। হ্যাঁ 1 আর 3-এর মধ্যে যখন করবেন তখন Z1 এর মান 40 আর Z3 এর মান 20। হ্যাঁ 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 হ্যাঁ, এই হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ভাই তাহলে আমরা, ভাই হ্যাঁ ভাই একটা ভাই বলেন। ভাই 2 পয়েন্টে ভাই সাডেন কন্ট্রাকশনের জন্য লস হবে না এখানে? থার্ড এর কন্ট্রাকশনের জন্য এখানে লসটাই তো হেড লসের মধ্যে, মানে এখানে যে আমাদের টোটাল আলাদা আলাদা যে লসটা এখানে, 2 নাম্বার পয়েন্টে যে লসটা, এটা আমি যে এখানে বললাম, যে দেখেন 2 নাম্বার পয়েন্টে যে আমাদের যে লসটা, সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল হেড লস বলতে কিন্তু মেজর লস আর মাইনর লস দুইটাই অন্তর্ভুক্ত, অর্থাৎ ফ্রিকশনাল লস প্লাস হচ্ছে আমাদের মাইনর লস, অর্থাৎ সাডেন কন্ট্রাকশন, তারপরে এই যে এলবো, এই এলবোতে, তারপর হচ্ছে এই টোটালটাই কিন্তু এই যে মাইনর লসের মধ্যে আছে, অর্থাৎ এখানে কিন্তু যে কে এর ভ্যালু লাগবে, এখানের জন্য এফ এর ভ্যালু লাগবে। তো এই সবগুলোই কিন্তু এই হেড লসের মধ্যে অন্তর্ভুক্ত, আলাদা করে আমাদের এখানে ওই জিনিসগুলো ক্যালকুলেশন আনতে হবে না, অর্থাৎ টোটালটাকে আমরা এই যে এই সমীকরণটা যখন লিখছি, এই যে দেখেন এই যে এই সমীকরণটা যখন লিখছি তখন আমরা এখানেই এই টোটালটাকে আমরা ইনক্লুড করে ফেলছি, যার কারণে আমাদের আলাদা করে এখানে আসতেছে না কিছু। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই এই যে বার্নওয়েজ ইকুয়েশনটা কখন আমরা দুইটা পয়েন্টের মধ্যে করব, আবার কখন বুঝবো এটা দুই ধাপে করতে হবে, আবার কখন বুঝবো হচ্ছে মানে বার্নওয়েজ ইকুয়েশনটা কখন মানে কিভাবে মানে ফেলাবো আর কি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে আপনার 1 2 3 তিনটা পয়েন্ট দেওয়া আছে, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখন আপনাকে পরীক্ষায় যে এখানে তিনটা পয়েন্টই ইউজ করতে হবে বিষয়টা এমন নাই, যে একজন ভাই কিন্তু 1 আর 3 নাম্বার পয়েন্ট দিয়ে করেও আনসার তার আসছে। এখন আপনার যে কোনো পয়েন্টে বার্নৌলি ইকুয়েশনটা ইউজ করাটা ডিপেন্ড করবে আপনার সুইটেবল ভাবে প্রশ্নটা সলভ করার উপরে। আপনি যদি মনে করেন যে আপনি এইখানে আবার আরেকটা পয়েন্ট ধরবেন, আপনি ধরতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে আপনার 2 নাম্বারে ধরবেন না, তাহলে নাও ধরতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো
একটা পয়েন্টের সাপেক্ষে আরেকটা পয়েন্টে বার্নৌলি ইকুয়েশন নেন, তাহলে আমাদের যে টোটাল, আমাদের ফর্মুলা অনুযায়ী কি আহ, আমাদের P1/gamma, অর্থাৎ প্রেসার হেড, ভেলোসিটি হেড আর আমাদের স্ট্যাটিক হেডের সমষ্টি শূন্য, সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। এই কনসেপ্টটাকে ব্যবহার করলে আপনি যে কোনো পয়েন্টে, একাধিক পয়েন্টে আপনার প্রশ্ন সলভের জন্য সুবিধার্থে আপনি যেখানে ইচ্ছা ধরতে পারেন। মানে এটা সম্পূর্ণরূপে আপনার সুইটেবল ভাবে কোশ্চেনটা সলভ করার উপরে ডিপেন্ড করবে। এবং কোশ্চেনে যে ফিগার দেওয়া, সেই ফিগারের উপরে ডিপেন্ড করবে যে কোথায় ধরলে আপনার সলভ করা ইজি হবে। বুঝতে পারছেন কি ভাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, এখানে কি ছিল? আচ্ছা, তার আগে একটু বলে নেই, এই প্রবলেমটা হচ্ছে ডিরেক্ট কামরুল স্যারের বই থেকেই ছিল। কামরুল স্যারের ফ্লুইডের যে ওয়ান, ফ্লুইড ফ্লুইড ওয়ানের বইয়ের ফ্রিকশনাল লস যে চ্যাপ্টারটা, সেখান থেকে ডিরেক্ট এই কোশ্চেনটা আসছে আর কি। তো ওই বইয়ের থেকে যারা পড়ছেন মোটামুটি কমন কমন পড়ছে। বাট ভাই ওভারঅল মাইনর লস, বলেন। ভাই এখানে যদি মাইনর লসটা কাউন্ট করতে বলতো, মানে বলতো যদি মাইনর লসটা এবং মেজর লসটা আলাদা করে দেখাও, তখন ভাই এই কে এর মান যদি নাও দেয়া থাকতো, তখন এই যে এই 350 মিলিমিটার ডায়া থেকে 200 মিলিমিটার ডায়াতে একটা কন্ট্রাকশন হচ্ছে, তখন হুম, কি ভাই ওই যে কন্ট্রাকশন কোএফিসিয়েন্ট দিয়ে কি আমরা হচ্ছে ওটা বের করতে পারতাম? আচ্ছা, এখন দেখেন, নিয়ম হচ্ছে যে আপনার সার্টেন ভলিউম যখন একটা পাইপের থেকে কমে আরেকটা পাইপে যাবে, হ্যাঁ, যেমন আপনার এই পাইপের এইটুকু অংশ ডায়ামিটার বড়, এরপর এইটুকু অংশে ডায়ামিটার ছোট, আবার ডায়ামিটার বড়, তখন আপনার আলাদা করে কে এর মানটা জানতে হবে, অর্থাৎ কোশ্চেনে উল্লেখ করে দিতে হবে। আপনি ডিরেক্ট কে এর মানটা ব্যবহার করতে পারবেন না। কে এর মানটা ডিরেক্ট ব্যবহার করা যাবে যখন আমার কোনো একটা ট্যাঙ্ক থেকে হঠাৎ করে পাইপে এন্ট্রি হচ্ছে, তখন আমরা কে এর মানটাকে ইউজ করতে পারবো কি হিসেবে, 0.5 হিসেবে। আর যখন হঠাৎ ট্যাঙ্ক থেকে পাইপ থেকে আবার ট্যাঙ্কে যাচ্ছে, তখন আমরা এখানে ইউজ করতে পারবো 1 হিসেবে। এটা যদি প্রশ্নে বলে দেওয়া নাও থাকে এবং যদি আমাদের কোশ্চেনে মাইনর লসটা ক্যালকুলেশনে আনার প্রয়োজন পড়ে, সেই বেসিসে আমরা এটাকে ইউজ করব। এছাড়া বাকি এলবো, এই যে দেখেন এই এলবোতে, তারপরে এই এলবোতে, তারপরে হচ্ছে এখানে হঠাৎ করে ডায়ামিটার এই বৃদ্ধি পাওয়াতে, ডায়ামিটার কমে যাওয়াতে যে এল এর মানটা আসবে, অর্থাৎ এই যে এখানে বড় ডায়ামিটার থেকে আস্তে আস্তে ছোট ডায়ামিটারে যে গেল, এখানে ভেলোসিটি ছিল V1, এখানে ভেলোসিটি V2, তাহলে আমার যে মাইনর লস সেটা হচ্ছে কে ইন্টু V2 মাইনাস V1 হোল স্কোয়ার বাই বাই 2G। এই যে আমার এইখানে যে লস, সেটার জন্য আমার কে এর মানটা জানা নেই। কে এর মানটা শুধু আমরা দুইটা ক্ষেত্রে জানি, একটা হচ্ছে ট্যাঙ্ক থেকে পাইপলাইনে ইন, আর একটা হচ্ছে পাইপলাইন থেকে ট্যানে ইন। এই দুইটার জন্য আমরা জানি, কিন্তু এলবোর জন্য আর হচ্ছে ডায়ামিটার সার্টেন চেঞ্জের জন্য যে আপনার যে ভ্যালুগুলো লাগবে সেগুলো আমরা জানা নেই, তো সেই ক্ষেত্রে বের করার কোনো সুযোগ নেই। আর আরেকটা বিষয় যেটা, এখানে যদি মেজর এবং মাইনর লস আলাদা করে বের করতে বলতো, তাহলে এখানে অবশ্যই আমাদের এফ এর মানটা লাগ, এই যে এখানে যে ফ্রিকশন ফ্যাক্টরের মানটা লাগ, অর্থাৎ F × L/D, যে আমরা এল বসাবো, এই যে এই পর্যন্ত যে এল বসাবো, সেই এল এর জন্য কিন্তু আমাদের যে এফ, সেই এফ এর মানটা কিন্তু আলাদা করে লাগবে, কিন্তু সেই ইনফরমেশন গুলো এখানে কিছুই দেওয়া নাই। যার কারণে আমাদের এখানে, আর টোটাল এল এল এর মানটাও কিন্তু ইনফরমেশনটাও দেওয়া নাই, যে এখানে এল এর মান এখানে কতটুকু, তারপর এখানে শুধু 20 দেওয়া আছে, বাট এদিকে কতটুকু কিছুই দেওয়া নাই। তার মানে আমাদের টোটাল যে আমরা এইখানে কাউন্ট করলাম, এই যে এখানে যে আমরা 2 না 3-এর মধ্যে যখন ইকুয়েশন ইউজ করলাম, তখন আমরা টোটাল যে কাউন্ট করলাম, সেখানে আমরা কি করছি, ফ্রিকশনাল লসটাকে, টোটাল হেড লসটাকে আমরা কাউন্ট করে ফেলছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, বলেন। ট্যাঙ্কের যে দুইটা পাইপলাইন অঙ্কন করলেন আর কি এর আগের পেজটাতে, যে ওই ট্যাঙ্কের ওইখানে শুরুর দিকে যে 0.5 আর শেষের দিকে হচ্ছে 1, এটা কি এই যে ওই ডান পাশে যে যেখান থেকে পানি বের হচ্ছে ওইটা যদি
ট্যাঙ্কেও থাকে, এরপরেও কি ওইখানকার হেড লসটা কাউন্ট হবে? মানে এই যে এই চিত্রের কথা বলতেছেন? জি জি। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে এখানে আমি এই ট্যাঙ্ক থেকে হঠাৎ পাইপে যখন ইন করলো, তখন আমাদের এই এখানে যে মাইনর লস সেটা হচ্ছে কে ইন্টু ভি স্কোয়ার বাই 2g। এই ভি হচ্ছে পাইপলাইনের প্রথম পোর্শনে যে ভেলোসিটি সেটু। আচ্ছা, তারপরে তারপরে বলেন ভাই। তারপরে যে সেকেন্ড পাশে যেখান দিয়ে আর এক ট্যাঙ্কে প্রবেশ করতেছে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, এটার এক জন্য এটার জন্য কে এর মান হচ্ছে 1, আর প্রথম টেকের জন্য কে এর মান 0.5, আর এখানে ওই ভিটা হচ্ছে পাইপের এই যে ডায়া থেকে প্রবেশ করছে সেই ডায়াতে তার এভারেজ ভেলোসিটি। আমি চেনজেলের একটা বইয়ের সমাধান দেখেছিলাম, এরকম ট্যাঙ্কের ম্যাথ ছিল, কিন্তু ওনারাই শেষের যে ভেলোসিটির হেড লসটা, এই হেড লসটুকু ধরে ধরে নাই। মানে এই যে এখানে এখানে জি জি। এখানে যদি কিছু বলা না থাকে, যদি আপনার এক্সামে কিছু বলা না থাকে যে মাইনর লস ইগনোরের কথা, যে বলা নেই, আর আপনার প্রশ্নে যদি ফ্রিকশনাল ফ্রিকশন ফ্যাক্টর এফ এর মানটা দেওয়া থাকে, তাহলে আর যদি বলা না থাকে যে মাইনর লসটাকে ইগনোর করা যাবে না বা ইগনোর করতে বলছে, তাহলে অবশ্যই এখানেও ধরতে হবে। এটা বুয়েটের স্যারদের ক্লাস লেকচারে আছে যে এখানে তারা এই ভ্যালুটাকে ধরছে, যে এই ফর্মুলা ইউজ করে ধরছে। মানে এই ক্ষেত্রে আপনার ট্যাঙ্কের এখানেও খুব সামান্য পরিমাণে মাইনর লস, অর্থাৎ 0.001 বা 0.0098 এই পরিমাণ সামান্য হেড লস এখানে থাকবে আর কি, মাইনর লস এখানে থাকবে। তো এটাকে ক্যালকুলেশন আনতে হবে যদি কোশ্চেনে বলা না থাকে। ভাই আমি আর একটা প্রশ্নটা কোশ্চেন যেটা ছিল ছিল ভাই। সেটা ভাই, মানে যে লস তো আমি হিসাবে নিয়ে আসবো, কিন্তু হুম। এটা তো ফ্রি যখন থাকে তখন আমরা হিসাবে নিয়ে আসতাম। তো এখন ট্যাঙ্ক যদি থাকে ওইখানে তো পানিটার মানে ফ্রি ইন্ডে পড়তেছে না। সেই ক্ষেত্রেও কি আমাদের ওইখানকার লসটা হিসাব করতে হবে কিনা, মানে মাইনর লসটা? হ্যাঁ হ্যাঁ, মানে এই মানে নিয়ম হচ্ছে যে আমার যখন পাইপ থেকে হঠাৎ আবার ট্যাঙ্কে, মানে আমি যখন এখান থেকে এই পাশ থেকে এই পাশে ফ্লো হবে, হ্যাঁ এই পাশ থেকে এই পাশে কতক্ষণ ফ্লো হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের ওয়াটার লেভেল সমান না থাকে, ততক্ষণ পর্যন্ত প্যাসকেলের ল অনুযায়ী এই ট্যাঙ্ক থেকে, অর্থাৎ আপনার এই যে মনে করেন এই যে এই ট্যাঙ্ক, এই যে এখানে ওয়াটার লেভেল এই পর্যন্ত, এখানে ওয়াটার লেভেল এই পর্যন্ত। এখন এখান থেকে এখানে ওয়াটার যাবে, গিয়ে এখানে লেভেলটা নিচে নামবে, এরপর এখানে আসবে, আস্তে আস্তে এখানে লেভেলটাও এই পর্যন্ত যাবে, অর্থাৎ দুই পাশে ওয়াটার লেভেল সমান না হওয়া পর্যন্ত কিন্তু আমার এই পাশ থেকে এই পাশে ফ্লুইড যাবে। তো আবার যদি আপনার এই ট্যাঙ্কটা এরকম থাকে, এখানে যদি পাম্প কানেক্ট করি, তারপরে আমরা আবার এই যে এখানে নিয়ে গেলাম, এখন আপনার এখানে ওয়াটার, এখান থেকে আপনার এখানে ওয়াটার লেভেলটা আস্তে আস্তে বাড়াতে পারবো পাম্পিং করে। তো যতক্ষণ পর্যন্ত দুই পাশের ওয়াটার লেভেল সমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়াটার যেতে থাকবে। এখন এই ওয়াটার যাওয়ার সময় সে এখানে একটা সাডেন কন্ট্রাকশন পাবে। তো এখানে তার কে যেমন আসবে কে ইন্টু ভি স্কোয়ার বাই 2g, এটা যেমন আসবে, ঠিক তেমনি এখানেও সে যখন হঠাৎ করে ছোট এরিয়া থেকে বড় এরিয়াতে সে যখন যাচ্ছে, কারণ না গেলে তো আর ওয়াটার লেভেল পারবে না, তখনও সে কিন্তু ফ্রিকশনাল লস ফিল করবে। অর্থাৎ দুইটাতেই এখানে কাউন্ট করতে হবে যদি কোশ্চেনে আপনার মাইনর লস ইগনোরের কথা বলা না থাকে। আর আরেকটা বিষয় যেটা, যে ট্যাঙ্ক থেকে আপনার ফ্লো হয়ে এরপরে এই ডায়াগ্রামটা যেমন দেওয়া আছে, এখানে ডিসচার্জ হচ্ছে, তখন সেক্ষেত্রে এই পাশে টোটাল আমরা এটাকেও কে কে আমরা কে কাউন্ট করি 1 হিসেবে, আমরা ভি স্কোয়ার বাই 2g করে আমরা করি। এই কে এখানে হচ্ছে 1, আর হচ্ছে আমাদের টোটাল এইটুকু হচ্ছে ডিসচার্জ এনার্জি হেড, এটা হচ্ছে ডিসচার্জ এনার্জি হেড, এটাকেও আমরা কাউন্ট করে তখন আলাদা করে যখন ট্যাঙ্ক থেকে সরাসরি ডিসচার্জ হচ্ছে, যেমন এই যে এই ফিগারে, তখনও কিন্তু আমরা কি করতেছি, তখন আমরা আলাদা করে কাউন্ট করতেছি। বাট এইখানে আমাদের টোটাল হেড লসটা এই 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 ফর্মুলা যখন আমরা ইউজ করছি, তখন আমরা টোটাল হেড লসটাকে এর মধ্যে কাউন্ট করে ফেলছি, অর্থাৎ মেজর লস মাইনর লস টোটাকে আমরা এটার মধ্যে কাউন্ট করে ফেলছি। ওকে, আমরা নেক্সট সলভে যাই। এখানে কি বলছে যে এ কোল পাওয়ার প্ল্যান্ট উইথ 30% ইফিসিয়েন্সি
30% ইফিসিয়েন্সির কথা বলা আছে। বার্ন 10 মিলিয়ন কিলোগ্রাম অফ কোল এ ডে, অর্থাৎ একদিনে সে 10 মিলিয়ন কিলোগ্রামের কোল সে বার্ন করে একদিনে। টেক দ্য হিট অফ কম্বাস্টন অফ কোল টু বি 30 মেগাজুল পার কেজি, হোয়াট ইজ দ্য পাওয়ার আউটপুট অফ দ্য প্লান্ট। আচ্ছা, তার মানে আমরা এখানে ইফিসিয়েন্সি কত দেওয়া আছে, 30%। আচ্ছা, এটা সমান সমান আমাদের কি, পি আউটপুট অর্থাৎ পাওয়ার আউটপুট বাই হচ্ছে আমাদের টোটাল যে হিট ইনপুট হচ্ছে কিউ ইন। আবার কিউ ইন সমান কত, কিউ ইন সমান কিন্তু আমাদের হচ্ছে মাস ফ্লো রেট অফ ফুয়েল, তার হচ্ছে আমাদের, এবং হচ্ছে আমাদের কম্বাস্টন, কিউ অফ আমাদের কম্বাস্টন, এই দুইটার গুণফল। তাহলে আমাদের মাস কত, মাস আমরা কত পাই, মাস হচ্ছে আমাদের টোটাল 10 মিলিয়ন কিলোগ্রাম, তার মানে 10 × 10⁶ এত কেজি। এটা হচ্ছে এত কেজি বাই হচ্ছে আমাদের কত, একদিন, তার মানে হচ্ছে 24 ঘন্টা ইন্টু হচ্ছে আমাদের 3600, এটা হচ্ছে সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের কেজি/সেকেন্ড অর্থাৎ মাস ফ্লো রেট। আচ্ছা, এরপরে আমাদের এই এই পোর্শনের সাথে আমরা কি করব, এই পোর্শনের সাথে আমরা হচ্ছে এখানে যা পাচ্ছি অর্থাৎ 10 × 10⁶ বাই হচ্ছে আমাদের 86400, এটার সাথে যখন আমরা 30 × 10⁶ গুণ করতেছি তখন আমরা কি পেলাম, তখন আমরা যে এটা হচ্ছে আমাদের কি ওয়াট, এইটুক পার্ট হচ্ছে আমাদের ওয়াট, কারণ হচ্ছে এখানে কেজি, যেখানে কেজি আছে, আর হচ্ছে এই যে 30 আমাদের মেগাজুল, এটা এখান থেকে কেজি কেজি কাটা গিয়ে আমাদের জুল পার সেকেন্ডে অর্থাৎ ওয়াটে চলে আসে। এটা হচ্ছে আমাদের টোটাল কিউ ইনপুটের মান, এটুকু হচ্ছে আমাদের টোটাল কিউ ইনপুটের মান, কিউ ইন এর মান এটা। তো এখান থেকে আমাদের কত আসে, এটা 3472.22 মেগাওয়াট, এটা হচ্ছে কিউ ইনপুটের মান, এটা হচ্ছে কিউ ইনপুটের 3472.22 মেগাওয়াট। আচ্ছা, এখন আমাদের কি বলছে, পি আউটপুট বের করতে বলছে, অর্থাৎ আমাদের টোটাল যে ইফিসিয়েন্সি দেওয়া আছে কত, 30%, যার আমাদের কিউ কিউ এর অর্থাৎ টোটাল যে হিট এনার্জি ইনপুট হয় তার 30% আমাদের হচ্ছে পাওয়ার আউটপুটে কনভার্ট হয়, যে হোয়াট ইজ দ্য পাওয়ার আউটপুট অফ দ্য প্লান্ট। তাহলে আমাদের কি হবে, পাওয়ার আউটপুট আমাদের হচ্ছে, এই যে এখানে জাস্ট আমরা আহ, এখানে আমরা কি করব, আমাদের 30% সমান হচ্ছে পি আউট, আর কিউ ইন এর মান আমরা কত পেলাম, এখানে দেখেন 3472.22 মেগাওয়াট, 3472.22, তার মানে পি আউটপুটের মান আমরা কত পাচ্ছি, এটা তো 0.30, পি আউটপুটের মান আমরা পেলাম হচ্ছে 1041.67 মেগাওয়াট, এটা হচ্ছে পি আউটপুটের মান, এটা হচ্ছে পি আউটপুটের মান হচ্ছে 1047.67 মেগাওয়াট হচ্ছে আমাদের পাওয়ার আউটপুট। এরপরে আমাদের হচ্ছে কি বলছে, যে এট হোয়াট রেট ইজ দ্য থার্মাল এনার্জি বিং ডিসকার্ডেড বাই দিস প্লান্ট। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে যে এট হোয়াট রেট দ্য থার্মাল এনার্জি, অর্থাৎ রেট আকারে বলছে, তার মানে এটা হচ্ছে ওয়াট, মানে ওয়াট বা মেগাওয়াট আকারে আনসারটা বের করতে পেরেছি, মানে অর্থাৎ জুল/সেকেন্ড, অর্থাৎ প্রতি প্রতি সময়ে প্রতি একক সময়ে কি হারে থার্মাল এনার্জি প্লান্ট থেকে ডিসকার্ডেড, মানে প্লান্ট থেকে যেটা ইয়ে হচ্ছে, ডিসকার্ডেড হয়ে যাচ্ছে, মানে রিমুভ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যদি টোটাল 30%, টোটাল আমাদের এই থার্মাল এনার্জি যদি 30% আমাদের কি হয়, যদি 30% আমাদের পাওয়ার আউটপুটে যায়, তাহলে বাকি 70% আমাদের কি হচ্ছে, ডিসকার্ডেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের আনইউজড অবস্থায় থার্মাল এনার্জি রূপে আমাদের নির্গত হচ্ছে। তাহলে আমাদের ইয়ে কি হবে, তাহলে আমাদের কিউ ডিসকার্ডেড কি হবে, এটা হচ্ছে বি নাম্বার পার্ট। এই ডিসকার্ডেড কি হবে আমাদের 0.7, অর্থাৎ 70%
ইনটু আমাদের হচ্ছে কিউ ইন। টোটাল কিউ এর 70% আমাদের কি হচ্ছে, আমাদের ডিসকার্ডেড হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত আসে, 0.7 ইনটু হচ্ছে আমাদের আমাদের কিউ ইন কত পাইলাম, আমরা কিউ ইন পাইলাম আমরা কিন্তু এই যে 3472.2। তার মানে আমাদের হচ্ছে 3472.2। এখান থেকে কত আসে, এখান থেকে হচ্ছে আমাদের 2403.56। এত মেগাওয়াট আমাদের কি হয়, এত মেগাওয়াট হচ্ছে আমাদের ডিসকার্ডেড হয়ে যাচ্ছে, এত মেগাওয়াট আমাদের কি হচ্ছে ডিসকার্ডেড হয়ে যাচ্ছে। তো পরে পার্টি কি বলছে যে ইফ দ্য ডিসকার্ডেড থার্মাল এনার্জি ইজ ক্যারিড অ্যাওয়ে বাই ওয়াটার হুজ টেম্পারেচার ইজ নট অ্যালাউড টু ইনক্রিজ বাই মোর দেন 5%। অর্থাৎ আমাদের যে পরিমাণ হিট এনার্জি ডিসকার্ডেড হয়ে যাচ্ছে তার 5% আমাদের কি তার কি হচ্ছে, সেটা আমাদের ওয়াটার দ্বারা কি হয়ে যাচ্ছে, ওয়াটার দ্বারা সেটা রিমুভ হচ্ছে। অর্থাৎ সেটা ওয়াটার সেই হিট এনার্জিটাকে গ্রহণ করে সেটাকে আমার নির্গত করছে, এবং এই ওয়াটার যে হিট এনার্জি গ্রহণ করছে সেই সময় তার টেম্পারেচার ইনক্রিজটাকে 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে আমরা দিচ্ছি না। ক্যালকুলেট দ্য রেট অ্যাট উইচ ওয়াটার মাস্ট ফ্লো অ্যাওয়ে ফ্রম দিস প্লান্ট। অর্থাৎ বলছে যে কি হারে কি পরিমাণ আমাদের ওয়াটার ফ্লোটা হইতে হবে যাতে আমাদের এই হিটটা ডিসচার্জ হয়। এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভ্যালু দেওয়া ছিল, সেটা হচ্ছে যে ওয়াটারের ওয়াটারের দিয়ে কত দেওয়া ছিল, 4186 জুল পার Which water must flow away from the plant. ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ওয়াটারের ইয়ে দেওয়া ছিল 4186 জুল পার গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল ওয়াটারের হিট ক্যাপাসিটি। ভাই 4 পয়েন্ট ছিল, 4.186। 4.186 ছিল। আচ্ছা, জি ভাই। এটা কিলো জিলে কেউ খাইছিল? এটা কি কিলো জুলে ছিল না জুলে ছিল? জুলে ছিল ভাই। অর্থাৎ 4.186 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাই না? এভাবেই তো ছিল। জি ভাই। জি ভাই, ওকে এভাবেই ছিল। ওকে। তাহলে তাহলে আমরা দেখি, আমরা কিন্তু দেখলাম যে এই পরিমাণ হিট এনার্জিটা, এই যে এই পরিমাণ হিট এনার্জিটা আমাদের হচ্ছে ডিসকার্ডেড হচ্ছে, যেটা আমাদের ওয়াটার দ্বারা আমাদের অ্যাবজর্ব হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই এখানে বলেন। 30 হবে, 2430 ক্যালকুলেশনটা। 2430 না, আমি একটু চেক করি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, ক্রস চেক করে নিলাম। 4, আচ্ছা তাহলে এইটুকু আমাদের কি হবে, এখন আমাদের হচ্ছে টোটাল কিউ কিউ যেটা ডিসকার্ড হচ্ছে সেটা আমাদের ওয়াটার দ্বারা গ্রহণ হচ্ছে, অর্থাৎ এম এস ডেল থিটা। এটা আমাদের কত, 2430 কত আসছে, 56। এটা হচ্ছে মেগা ওয়াট। আচ্ছা এটাকে এটাকে আমরা কি করতে পারি, এত ইন্টু 10⁶ ওয়াটে নিলাম। আচ্ছা এম এর মান আমরা বের করব, সি এর মান দেওয়া আছে কত, 4186 জুল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা যদি এটাকে কেজিতে নিতে চাই, তার মানে কি 1000 দ্বারা নিচে ভাগ হচ্ছে, 1000 দ্বারা কিন্তু নিচে ভাগ হচ্ছে, অর্থাৎ 4186 বাই আমাদের যেহেতু গ্রামটা নিচে, জুল তো উপরে, গ্রামটা হচ্ছে আমাদের নিচে, গ্রাম ডিগ্রি সেলসিয়াস নিচে না। তো এখানে আমরা কি করব, এটাকে যখন আমরা নিব তখন এই যে এই 1000 দ্বারা যখন ভাগ করব তখন আমরা এটা কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে। আর এই 1000টা আলটিমেটলি উপরে গিয়ে গুণ হবে, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে, 41, কেজি হয়ে যাবে, আর এই 1000টা কি হবে, গুণ হয়ে যাবে। 4186
জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এম 4186 ইন্টু হচ্ছে 5। তাহলে এখান থেকে এম এর মান কত আসে? এম সমান সমান হচ্ছে আমরা ভাগ করব 2430.56 ইন্টু 10⁶ বাই হচ্ছে আমাদের 4186 ইন্টু 5। ভাই কত আসে আনসারটা বলেন তো একজন ভাই? 116.12 ইন্টু 10⁻³ কেজি পার সেকেন্ড। হ্যাঁ, তার মানে হচ্ছে 116,128। 116,128.04। 0.1। এত কেজি আমরা আমরা সরাসরি 10⁻⁴ না গিয়ে আমরা সরাসরি কেজি আকারে প্রকাশ করে দিই, কেজি পার সেকেন্ড। মানে 116,128.04 কেজি পার সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি কারো কোনো কোশ্চেন আছে ভাই, বা কোনো আনসারে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা? কারণ এখানে মেগাওয়াট থেকে আমরা বেশ কিছু ইউনিট চেঞ্জ করলাম। আনসারে কারো কোনো প্রবলেম আছে কি? ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, তাহলে কি ভাইয়া কোশ্চেন না করলে সবাই একটু মেট করে রাখি, তাহলে তো ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, ওকে, পরের পরের প্রবলেমটা কি ছিল যে draw the variation of temperature for a parallel flow double pipe heat exchanger. Determine the heat transfer rate when the overall heat transfer coefficient 805 watt per meter square Kelvin and heat transfer area is 0.5 meter square if আমাদের টেম্পারেচার গুলো দেওয়া আছে। আচ্ছা, এখন এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথমে প্যারালাল ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের কথা বলছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে ড্র করি। হ্যাঁ, এটাকে ড্র করি। এখানে জাস্ট আমাদের আলাদাভাবে দেখাইতে হবে। এখানে আমরা দেখাবো লেন্থ, এই লেন্থটা হচ্ছে আমাদের হিট এক্সচেঞ্জারের যে লেন্থ সেটা। এরপরে হচ্ছে আমাদের প্যারালাল ফ্লো যেহেতু, তাই আমাদের কি হবে, হট ফ্লুইডটা আস্তে আস্তে কি হবে, টেম্পারেচার কমবে, আর কোল্ড ফ্লুইড এর আস্তে আস্তে টেম্পারেচার কি হবে, গেইন হবে। এবং আমরা এখানে কি দিব, তীর চিহ্ন দিব। এবং আমরা এই পাশে কি লিখবো, এই পাশে লিখবো টেম্পারেচার, টিইএমপি, টেম্প লিখলাম। এবং এই পাশে কি লিখবো, এই পাশে টেম্প লিখবো। এবং আমরা এখানে এটা লিখে দিতে হবে কি, হট ফ্লুইড, এটা আমাদের কি করতে হবে, লিখে দিতে হবে। এবং এই পাশে আমরা কি লিখবো, এটাকে টান দিয়ে লিখে দিব কোল্ড। আমাদের মূলত এই ফিগারটাকেই করতে হচ্ছে, খুবই ইজি। তার মানে এটা হচ্ছে প্যারালাল ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমাদের এই ফিগারটাকে মূলত করতে হবে, এবং এখানে সবগুলো পয়েন্ট ডিনোট করতে হবে। টেম্পারেচার লিখতে হবে এখানে, টেম্পারেচার লিখতে হবে এখানে। অবশ্যই আমাদের ফিগারের এই এই পোর্শনটা তো মেজর, এটা না থাকলে তো হবেই না, এইভাবে করতে হবে। এবারে হট ফ্লুইড কোনটা, কোল্ড ফ্লুইড কোনটা লিখে দিব। এবার এই পাশে কি করবো, লেন্থ লিখে দিব। আচ্ছা, এখন আমরা পরের পোর্শনে যাব। পরের পোর্শনে কি বলছে যে ডিটারমাইন দ্য হিট ট্রান্সফার রেট when ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট 805 ওয়াট পার মিটার স্কয়ার, এবং আমাদের এরিয়া দেওয়া আছে। তার মানে আমাদের আমরা কি জানি যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট হিট ট্রান্সফার রেটের ইকুয়েশনটা কি, কিউ সমান সমান ইউ এ আমাদের হচ্ছে এলএমটিডি, এল এম টি ডি, এটা হচ্ছে আমাদের এলএমটিডি। তার মানে আমাদের এলএমটিডি টা লাগবে, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যখন আমরা হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে বের করি তখন আমাদের এলএমটিডি এর মানটা বের করতে হবে।
আচ্ছা, এখন এখানে আমরা দেখি কি কি ভ্যালু দেওয়া। হট যে ওয়েলটা তার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি, হট যে ফ্লুইডটা 50 ডিগ্রি। কোল্ড ফ্লুইডের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি দেওয়া। তারপরে হট এর আউটের টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি, আর কোল্ড এর আউট হচ্ছে 35 ডিগ্রি। তার মানে দেখলাম হটটা যখন আমাদের কমে কত হচ্ছে, 40 হচ্ছে, আর কোল্ডটা আমাদের 25 থেকে বেড়ে হচ্ছে 35। তার মানে কোল্ডের আউটপুটের টেম্পারেচারটা হটের আউটের টেম্পারেচারের থেকে কম আছে। তাহলে আমরা এটাকে কি বাই ডিফল্ট আমরা এটাকে প্যারালাল হিসেবেই করব। প্যারালাল হিসেবেই করব, কারণ এই প্রশ্নে প্যারালালের কথাটা বলা আছে এখানে। আর যদি এখানে উল্টা ঘটনা ঘটতো, যে যদি আমাদের এই পাশে টেম্পারেচারটা যদি হটের আউটের টেম্পারেচারটা যদি 35 হতো, আর কোল্ডের আউটের টেম্পারেচার যদি 40 হতো, উল্টা থাকতো যদি, তখন কিন্তু এটা প্যারালালে হতো না। কারণ কি, কারণ এটা মাঝখানে কি করতো, অর্থাৎ এই চিত্র অনুযায়ী, এই চিত্র অনুযায়ী যদি আমরা করতাম, তাহলে আমাদের কি হতো, এই হটটা এখান থেকে এখানে যাচ্ছে, সেটা 50 থেকে কত, 35-এ, আর কোল্ডটা এখান থেকে বেড়ে 40 হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু ওভারল্যাপ, ওভার ক্রস করে যেত। ক্রস করে যাওয়াতে এটা কি তখন হিট এক্সচেঞ্জারের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা মানতো না। তখন আমাদের এই পার্টটা কিন্তু ভুল না, তখন এই পার্টটাকে আমাদের কাউন্টার ফ্লো ধরে করতে হতো। কিন্তু এখানে যেহেতু আমাদের সরাসরি মিলিয়ে দেওয়া আছে, অর্থাৎ এটা 50 ডিগ্রি দেওয়া, এটা 40-এ ডিক্রিজ হলো, আর এটা 25 থেকে 35 হয়েছে, তাই আমরা এটাকে প্যারালাল হিসেবেই কি করব। আচ্ছা, তাহলে আমরা যদি করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে এটা 50 ডিগ্রি ছিল, আর এখানে এটা ছিল 25, আর এটা এখানে কত হয়েছে, 40 হয়েছে, আর এটা এখানে হয়েছে 35। তার মানে এলএমটিটির জন্য আমাদের কি লাগবে, প্রথমে এই যে del T1 এটুক লাগবে। তাহলে del T1 কত, del T1 হচ্ছে আমাদের এই পাশে বিয়োগফল, 50 মাইনাস 25 থেকে হচ্ছে হচ্ছে কত, 25। আর del T2 লাগবে, del T2 আমাদের 40 থেকে 35, তার মানে 5। তাহলে এলএমটিটি মান কত আসে, এলএমটিটি হচ্ছে আমাদের del T1 মাইনাস del T2 বাই লন ln del T1 বাই হচ্ছে del T, এটা হচ্ছে এলএমটিটির মান। তাহলে এখান থেকে আমরা বসাই 25 - 5 বাই হচ্ছে আমাদের 25/5, এটা হচ্ছে এলএমটিটি লন, এটা হচ্ছে লন। এখান থেকে আমাদের ভ্যালু কত আসতেছে ভাই, একজন বলেন তো দেখি ভ্যালুটা কত ভাই। 12.4। 12.4। আচ্ছা, আরেক ঘর নেই, 12.43 মনে হয়, 12.43 ডিগ্রি। এটা হচ্ছে এলএমটিটির মান। এলএমটিটি হচ্ছে 12.43 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে ভ্যালুগুলো খুব কেয়ারফুলি নিতে হবে, এটা যেন ভুল না হয়, এটা খেয়াল রাখতে হবে আর কি। তো এখান থেকে এলএমটিডি মানটা আসলে এরকম। তাহলে আমরা এখন এখানে কি করবো, এই যে আগের আগের পেজে আমরা এই যে এই ইকুয়েশন যে লিখলাম, এই ইকুয়েশনে বসাবো। এই ইকুয়েশনে যদি আমরা বসাই, তাহলে কিউ সমান সমান হচ্ছে আমাদের Q A L M T, এটা আমাদের কত হচ্ছে, ইউ হচ্ছে আমাদের 805, আর হচ্ছে আমাদের এর মান হচ্ছে 0.5, আর এলএমটিডি মান হচ্ছে 12.43 ওয়াট। এটা হচ্ছে ওয়াট। এখান থেকে আমাদের আসছে হচ্ছে কত, কত আসে ভাই, 5 কিলোওয়াট। 5 কিলোওয়াট। একবারে কিলোওয়াটে নিয়ে গেলে 5 কিলোওয়াট। এটা কিন্তু খুবই ইজি ম্যাথ ছিল, সবাই পারছেন আশা করি। এটা হচ্ছে 5 কিলোওয়াট। ওকে।
কারো কোনো কোশ্চেন আছে ভাই? আচ্ছা ভাই, এখানে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারটা যে লেখা, যদি ডাবল পাইপ না লেখা থাকতো তাহলে কি কোনো ডিফারেন্স হতো? না না, এখানে ডাবল পাইপ কথাটা দ্বারাও, কথাটা থাকলেও যা, না না থাকলেও কোনো সমস্যা নেই। এখানে ডাবল পাইপ বলতে বুঝাইছে যে আপনার যদি ফিগার ড্র করি, এখানে এখানে ফিগার ড্র করে বুঝাই যে এরকম আর কি। অর্থাৎ এই যে এখান দিয়ে ফ্লুইড ইন হচ্ছে, হটটা হট ফ্লুইড এখান দিয়ে ইন হচ্ছে, আর হচ্ছে এখান দিয়ে আমাদের হচ্ছে কোলটা ইন হচ্ছে, এখান দিয়ে হটটা ফ্লো হচ্ছে, কোলটাও এখান দিয়ে ফ্লো ফ্লো হচ্ছে, এরপর হচ্ছে এখান দিয়ে ফ্লো হয়ে হট কোল্ড বের হচ্ছে, আর এখান থেকে বের হয়ে হটটা। এখানে হিট ট্রান্সফার এরিয়া বলতে পুরো এরিয়াটাই দিয়ে দেওয়া আছে, মানে এখানে টোটাল যে তাদের কন্ট্যাক্ট এরিয়া, এই এরিয়াটাই হচ্ছে 0.5 দেওয়া আছে। আলটিমেটলি এখানে বললেও আমাদের ইয়ের কোনো চেঞ্জ আসতো না। আচ্ছা, এরপরে প্রশ্ন প্রবলেমে আমরা যাই। আচ্ছা, এখানে একটা ফিগার দেওয়া ছিল যে ড্র দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য গিভেন লোডেড বিম। এটা কেমন ছিল? এটা আমি যদি বিমটা এখানে সরাসরি ড্র করে দিই আপনাদের, এরকম ছিল, যেখানে এখান থেকে এইটুক ছিল 3 মিটার, না, এখান থেকে এইটুক ছিল 3 মিটার, আর এইটুক ছিল 2 মিটার। এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, এখানে সাপোর্ট ছিল R1, এখানে সাপোর্ট ছিল R2, আর এখানে আমাদের ছিল, মানে প্রতি লেন্থে, প্রতি 1 মিটারে আমাদের এখানে কি হচ্ছিল, 30 মিটার, 30, এখানে এটা মনে হয় এটা ছিল যে 30 কিলো নিউটন পার মিটার। এভাবে করে লোডটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এরকম ভাবে দেওয়া ছিল। তো এইখানে এরকম একটা ফিগার ছিল, এখানে কি বলছে পরে যে অলসো শো, এখানে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে লোডিং ডায়াগ্রাম, এটা হচ্ছে লোডিং লোডিং ডায়াগ্রাম আর কি। আর কি বলছে, এখান থেকে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম বের করতে বলছে, আর হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে বলছে। আচ্ছা, আর বলছে কি অলসো শো পজিশন এন্ড ডিটারমাইন দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে, R1 আর R2 এর মানটা বের করে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে আমার সাপোর্ট দুই পাশে দেওয়া। তো আমরা কিভাবে বের করব, এর জন্য আমাদের ভেরিয়েবল যে লোডটা দেওয়া আছে সেটাকে আমাদের আগে সিঙ্গেল পয়েন্টে নিয়ে আসতে হবে। এটা R1, এখানে এটা কি R2। তাহলে এখন দেখেন এখানে টোটাল 2 মিটার জুড়ে এই ইয়েটা অবস্থিত, এটা তো টোটাল 2 মিটার জুড়ে 30, তাহলে আমাদের এখানে টোটাল কতটুকু কাজ করতেছে, 60। 60টা কিভাবে আসলো, 60 কিলো নিউটনটা কিভাবে আসে এখানে, যেহেতু প্রত্যেক প্রত্যেক মিটারে আমার 30, তার মানে 2 মিটারে হচ্ছে আমাদের, আমাদের এই 2 মিটারে কত, 30 × 2, এভাবে কাজ করতে। এটা কোথায়, এটা ঠিক এইটুকের অংশের, অর্থাৎ এইটুক পোর্শনের কোথায়, ঠিক মাঝখানে, এইটুক পোর্শনের ঠিক মাঝখানে। অর্থাৎ তার মানে এটা যেহেতু 2 মিটার, তার মানে এই পাশ থেকে 1 মিটার, আর এই পাশ থেকে 1 মিটার, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে এই পাশ থেকে এইটুক কত, 1 মিটার। তাহলে আমাদের এইটুক টোটাল কত, 4 মিটার। এইটুক হচ্ছে আমাদের টোটাল 4 মিটার। তাহলে এখন আমাদের এই R1 আর R2 বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা মোমেন্ট নেই, আমরা এই যে এখানে আমাদের এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা, তার মানে আমাদের এখন এই এ বিন্দু আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সি বিন্দু যদি বলি, তাহলে আমরা মোমেন্ট নেই কার সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেই, এ বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নেই, এবং সেই মোমেন্টটা এদিকে আমরা পজিটিভ ধরে নিলাম, ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমাদের টোটাল কত, এ বিন্দু থেকে টোটাল আমাদের লম্ব দূরত্ব হচ্ছে 5, তার মানে হচ্ছে 5R2 সমান সমান আমাদের হচ্ছে কত, এটার মোমেন্ট কোন দিকে, এটার মোমেন্ট এই যে এটার মোমেন্ট এই যে এদিকে,
আর এই যে এই সাইডের মোমেন্ট এটা কোন দিকে, এটা হচ্ছে বিপরীত দিকে। তার মানে সমান সমান দিতে পারি আমরা। এটা হচ্ছে 60 ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের এই যে 4 মিটার দূরে, এই পয়েন্ট থেকে 4 মিটার। তাহলে R2 এর মান কত দাঁড়াচ্ছে? R2 এর মান হচ্ছে 48, 48 কিলো নিউটন। 48 কিলো নিউটন হচ্ছে আমাদের R2 এর মান। তাহলে R1 এর মান কত? R1 এর মান সিম্পলি 60 থেকে বিয়োগ হবে। তবে 60 মাইনাস 48 সমান হচ্ছে আমাদের 12 কিলো নিউটন। 12 কিলো নিউটন কি আমাদের হচ্ছে R1 এর মান। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা যদি লোডিং কার্ভটা ড্র করি, তাহলে এখানে আমাদের হচ্ছে R1, এটা আমাদের হচ্ছে 12 কিলো নিউটন। আর এখানে আমাদের হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের 48 কিলো নিউটন। আর এখানে আমাদের ঠিক মাঝখানে কি, এটা হচ্ছে 60 কিলো নিউটন দিয়ে আমরা হচ্ছে টোটাল আমাদের এই লোডটা, এটা এটা এটুকু হচ্ছে 4 মিটার, এটুকু হচ্ছে 1 মিটার। কিন্তু এখানে আমাদের এখানে এটা কিন্তু এই 3 মিটার, এখানে কিন্তু টোটাল এটা কত, 3 মিটার থেকে কিন্তু ভেরিয়েশন লোড শুরু। এখানে কিন্তু ভেরিয়েশন লোডটা কিন্তু 3 মিটার থেকে শুরু, যে আগের ফিগারে আমরা যেটা দেখলাম। এই ফিগারে যেটা আমরা দেখলাম যে এখানে হচ্ছে আমরা 3 মিটার থেকে আমাদের এই যে ইয়ে শুরু হয়েছে। তাহলে আমরা কি জানি যে আমরা যখন লোড কার্ভ ড্র করব, অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন ড্র করব, তখন কিন্তু আমাদের উপরে শেয়ার ফোর্স ডায়াগ্রামের উপরে আমাদের যদি লোড কার্ভটা থাকে তাহলে আমাদের জীবন কিন্তু সুবিধা হবে। তাহলে আমরা লোড কার্ভটা ধরে নেই, আবার ড্র করে নেই। এখানে এটা হচ্ছে আমরা এখানে এখানে হচ্ছে 12, আর এখানে হচ্ছে 48, আর এখানে আমাদের এখান থেকে টোটাল হচ্ছে আমাদের 30 কিলো নিউটন পার মিটার। ওকে। তাহলে আমরা তাহলে আমরা যখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব তখন আমরা কি জানি যে আমরা R1 যেহেতু উপরের দিকে আমাদের ফোর্স হচ্ছে কত, পজিটিভ। তাহলে আমাদের এখানে আমরা উপরের দিকে লাইন দিলাম, এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের শেয়ার ফোর্স ভি, আর এটা হচ্ছে লেন্থ। তাহলে এখানে কি হবে, 12 যেহেতু, তার মানে এখান থেকে 12 সে সরাসরি স্ট্রেট লাইন। 12 হচ্ছে এই যে এই পয়েন্ট পর্যন্ত সরাসরি 12 শেয়ার ফোর্সটা সে ফিল করবে। এরপরে আস্তে আস্তে কি হবে, আমরা ইয়ের জন্য কি হয় মানে আমাদের যখন রেক্টেঙ্গুলার ভেরিয়েশন যখন হয়, লোডের যখন রেক্টেঙ্গুলার ভেরিয়েশন হয় 30 কিলো নিউটন পার মিটার, তখন এটা নিচের দিকে আস্তে আস্তে ফোর্স, প্রথমে এদিকে কি হবে, নিচের দিকে ফোর্স দেওয়া শুরু করবে। তো আস্তে আস্তে আমাদের এই পাশে শেয়ার ফোর্সের মানটা কি হতে থাকবে, কমতে থাকবে। স্ট্রেট লাইনে কি হবে, কমতে থাকবে, কমতে 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 শেষে আমাদের এখানে কি হবে, 48-এ গিয়ে মিলবে। এইটুকু পোর্শনের জন্য কি হবে, স্ট্রেট লাইন হবে। কারণ আমাদের এই পুরো অংশটুকু কি আছে, এই পুরো অংশটুকু কিন্তু আমাদের ভেরিয়েশন আছে। অর্থাৎ এই পুরো অংশটুকু যেহেতু ভেরিয়েশন আছে, তার মানে আমাদের এই ভেরিয়েবল লাইনের জন্য কি হয়, সরাসরি স্ট্রেট লাইন কার পর্যন্ত। এরপর এখানে আমাদের 48 পর্যন্ত যাবে, 48 গিয়ে পর আবার এই 48-এর যে লোডটা সেটা উপর থেকে আবার ব্যালেন্স হয়ে এখানে এসে মিলিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে এখন এখানে তো একটা নির্দিষ্ট পয়েন্ট এসে ছেদ করছে, যেটা এখানে। তো সেই পয়েন্টটা আমরা বের করব। তো সেই পয়েন্টটা আমরা কিভাবে বের করব, এখানে এইটুক হচ্ছে আমাদের কত, কারণ আমাদের কি বলছে যে আমরা কি জানি যে যেখানে শেয়ার ফোর্সের মান শূন্য, যেখানে শেয়ার ফোর্সের মান শূন্য সেখানে বেন্ডিং এর মান সর্বোচ্চ, যেখানে শেয়ার ফোর্স শূন্য সেখানে বেন্ডিং এর মান কি হয়, সর্বোচ্চ হয়। তো এখানে যদি আমরা কি পেলাম, শেয়ার ফোর্সটা এরকম পেলাম, অর্থাৎ এদিকে 12 আর এদিকে হচ্ছে 48। এখন আমাদের কি হবে, বেন্ডিং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে। আচ্ছা, এখন এখানে যদি দেখি আমরা এইটুকু হচ্ছে 3 মিটার,
আর এখানে এই যে এইটুক পোর্শন কিন্তু কি, এইটুক পোর্শন কিন্তু আমার, যদি আমরা সহজে বের করতে চাই, এখানে এইটুক পোর্শন হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। তার মানে আমরা কি করতে পারি, এখানে দেখেন, এখানে আমরা এইটুক ধরে নিলাম এক্স, এই যে এখানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স, আর এইটুক হচ্ছে 3 মিটার। আচ্ছা, এটা কিন্তু সেই ওয়ান হবে না, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ওয়ান না। আগে কিন্তু এখানে এই মাঝখানে পয়েন্ট এটা 2 ছিল, কিন্তু এখানে যেহেতু, সরি, এখানে যেহেতু এটা 12 থেকে শুরু হয়ে নিচে 48 পর্যন্ত গেছে, তার মানে এটা কিন্তু আমাদের এই পাশে সমান না, দুই পাশে সমান না, কারণ এইটুক এখানে এইটুক 12 আর এখানে এইটুক হচ্ছে 48। তাহলে এখন আমাদের এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের, এই যে আমরা যদি এই দুইটা ত্রিভুজ নিয়ে করতে চাই, তাহলে এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের কি, এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের সদৃশকোণী। তাহলে আমরা কি করতে পারি, যে 12/x সমান সমান হচ্ছে 48 এখানে এইটুক কত হবে বলেন তো, এইটুক হচ্ছে 2 - x না, এইটুক হচ্ছে 2 - x, এইটুক হচ্ছে 2 - x। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে x এর মান কত পাই, x এর মান আমরা পাবো 0.4 মিটার। x এর মান কত আসে, 0.4 মিটার। এইটুকু হচ্ছে x এর মান। তার মানে এখানে এইটুক এইটুক হচ্ছে আমার 0.4, অর্থাৎ 3 পয়েন্ট, এখানে এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কত, 3.4। 3.4 ডিস্টেন্সে কি এখানে হচ্ছে আমাদের কি, এই মোমেন্টের মান হচ্ছে আমাদের সর্বনিম্ন সর্বোচ্চ হবে, কারণ আমাদের এই পাশে হচ্ছে ব্যান্ডিং শেয়ার করছে, শেয়ারের মান হচ্ছে 0। তাই আমাদের এখানে কি আমাদের ব্যান্ডিং এর মান কি হবে, সর্বোচ্চ হবে ব্যান্ডিং মোমেন্টের মান। তাহলে আমরা এখন ব্যান্ডিং মোমেন্টের গ্রাফটা কিভাবে ড্র করব, এখানে দেখেন শেয়ার ফোর্সের যে এরিয়া, শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া, সেই এরিয়াটাকে যোগ করলেই কিন্তু আমরা সেই এরিয়াটাকে আমরা কি কি করলে, সেই এরিয়াটাকে আমরা যোগ করলে প্রত্যেক পয়েন্টে ব্যান্ডিং এর মানটা পাই। তো এখানে আমরা আগে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করি। এইটুকু হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের, এইটুকু মতো হচ্ছে 12, এইটুকু হচ্ছে 3, আর এটা হচ্ছে 0.4, আর এটুকু হচ্ছে 1.6, এটা হচ্ছে 48। আচ্ছা, এখন এখানে কি হবে, এখানে দেখেন আমরা যেটা বললাম, যে এখানে আস্তে আস্তে পয়েন্ট যত দূরে যাচ্ছে, তার এই পয়েন্ট থেকে যত দূরে যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে আমাদের, যেমন এই পয়েন্ট এখানে যখন 1 মিটার, আবার মনে করেন এখানে যখন 2 মিটার এই পর্যন্ত, তো এখানে আমাদের আস্তে আস্তে এই পয়েন্টের জন্য তার মোমেন্ট কত হবে, এই পয়েন্টের জন্য মোমেন্ট হবে 12 × 1, আবার এই পয়েন্টের জন্য মোমেন্ট কত হবে, 12 × 2। অর্থাৎ আমাদের এই পাশে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই বৃদ্ধিটার হারটা কি, এমন ভাবে যে এটা ত্রিভুজ আকারে বৃদ্ধি পাবে। এটা কি হবে, যে ত্রিভুজ আকারে বৃদ্ধি পাবে, ত্রিভুজের মতো। অর্থাৎ আস্তে আস্তে এই যে এখানে যত 0, এখানে হচ্ছে 0 কারণ ডিস্টেন্স 0, এখানে যখন আছে তখন ডিস্টেন্স কিন্তু 0, এরপরে আস্তে আস্তে তার তার ইয়েটা কি হবে, এখানে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত হবে হচ্ছে সরাসরি হচ্ছে আমাদের ত্রিভুজ, ত্রিভুজ আকারের মতো হবে। এরপরে আমাদের এই যে এইখানে এই পর্যন্ত আমাদের কি হবে, এরপর আমার যেহেতু এটা এখানে স্ট্রেট লাইন, এখানে যেহেতু ত্রিভুজ শেপের মতো চলে আসছে, তার মানে এখানে হবে, এখানে কার্ভটা হবে আর একটু, এখানে একটা কার্ভেচার ধারণ করবে। এই কার্ভেচার হয়ে সর্বোচ্চ একটা পয়েন্টে যাবে, কারণ এখানে শেয়ার ফোর্সের মান আমাদের এইটুকের পরে এখানে কার্ভেচার আকার ধারণ করে, এখানে শেয়ার ফোর্সের মান যেহেতু 0, তাই ব্যান্ডিং এর মানটা হবে সর্বোচ্চ। এরপরে এখান থেকে আস্তে আস্তে আবার কার্ভেচার হয়ে এখানে মিলতে হবে। অর্থাৎ এটা হবে আমাদের 2 ডিগ্রি, 2 ডিগ্রি কার্ভ। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি এর কার্ভ। তাহলে আমাদের এই পোর্শন পর্যন্ত হচ্ছে কি, এই পোর্শন পর্যন্ত আমাদের এই ভ্যালুটা কত হবে, সরাসরি এই যে এইটুকের গুণফল, অর্থাৎ 3 × 36 এরিয়া, যেহেতু যেহেতু এরিয়া দিয়ে করতে হয়, তার মানে এইটুকু হচ্ছে আমাদের এই পর্যন্ত কত, এই পর্যন্ত এই ভ্যালুটা হচ্ছে আমাদের 36 কিলো নিউটন মিটার। আচ্ছা, এরপরে আমাদের এইটুকের সাথে এই যে এইটুক যে বাড়লো, তার মানে আমাদের এইখানে আমাদের মোমেন্টের মান যখন আমরা বের করতে চাবো, তার মানে এইটুক এরিয়া কি করতে হবে, আমাদের 36-এর সাথে এইটুক এরিয়াটা কি করতে হবে, যোগ করতে হবে। এইটুক এরিয়া কত, 1/2 ×
ভূমি কত? 0.4 ইন্টু উচ্চতা কত? 12। তার মানে এখান থেকে আমাদের কত আসে? 38.4 কিলো নিউটন মিটার। এইটুকু হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা, এটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, এক্স থেকে এক্স দিয়ে দিই। তার মানে আমাদের এখান থেকে এই ভ্যালুটা এখানে কত হয়? সর্বোচ্চ মান হচ্ছে আমাদের কত পাইলাম আমরা? 38.4। তার মানে 38.4 হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। তার মানে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 38.4, এবং এখানে বাকিটুকু আমাদের আর করার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের বলছে সর্বোচ্চ মান বের করতে এবং তার পজিশন বের করতে। আর এখানে আমরা কি করবো? জাস্ট এটাকে এখান থেকে এরপর আস্তে আস্তে মান কমতে থেকে জিরো হয়েছে। তাহলে আমাদের কি বলছে প্রশ্নে? যে অলসো শো দ্য পজিশন এন্ড ডিটারমাইন দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পয়েন্ট। তার মানে এখানে আমরা এটার জন্য কি লিখবো? যে এখানে আমরা কি লিখবো? যে পজিশন হচ্ছে আমাদের, এখানে আমাদের কি ছিল? এটা ছিল এ পয়েন্ট, আর এটা ছিল আমাদের সি, এটা হচ্ছে আমাদের এখানে এটা ছিল বি। তার মানে কি পজিশন? পজিশন হচ্ছে আমাদের 3.4 মিটার, 3.4 মিটার ফ্রম এ, এটা লিখতে পারি। এ থেকে আমাদের হচ্ছে ডিস্টেন্স হচ্ছে আমাদের কত? এখান থেকে এইটুকু আমাদের যেহেতু 0.4, তার মানে আমাদের এই যে এইটুকু টোটাল হচ্ছে আমাদের, সরি, আমাদের এইটুকু টোটাল হচ্ছে 3.4 মিটার। তার মানে আমাদের পজিশন 34.4 মিটার ফ্রম এ, অ্যান্ড ভ্যালু কত? অ্যান্ড ভ্যালু হচ্ছে 38 এবং ভ্যালু হচ্ছে আমাদের 38.কিলো নিউটন। তো ভাইরা বুঝতে পারছেন তো নাকি? কারো কি এখানে প্রবলেম আছে বা আনসার মিলে নাই এমন কি আছে নাকি? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই এখানে হচ্ছে যে পজিশনটা কি মানে রাইট সাইড থেকেও দেওয়া যায় নাকি, না শুধু লেফট সাইড থেকে সবসময় দিতে হবে? না, এমন কোনো কথা নেই, আপনি রাইট সাইড থেকে যদি দেন 1.6 মিটার তাইলেও হবে, কোনো সমস্যা নেই। ও, ও, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে এটা তো মোটামুটি সবাই পারছেন না? জি ভাই। ওকে, তাহলে এই প্রবলেমটাই কিন্তু সবার, মানে যেগুলো কোশ্চেন হয়েছে তার মধ্যে আমার মনে হচ্ছে যে এটাতে যদি কারো দুর্বলতা থাকে, শেয়ার বোর্ড ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তাহলে কিন্তু এটা অনেকেই ভুল করতে পারে, যে 0.4টা ডিটারমাইন করা বা ম্যাক্সিমাম মানটা কিন্তু সহজে বের করা, অর্থাৎ আমরা যে এরিয়া এরিয়া ইন্টিগ্রেশন আকারে যে বের করি, এভাবে কিন্তু সহজ হয়। তো এটা অনেকে জাস্ট এই মেথড গুলো না জানলে কিন্তু অনেকে টাইম কনজিউমিং হয়ে যেতে পারে। তো আমি জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখালাম, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে যাই, লাস্ট কোশ্চেন, এটা ড্রয়িং ছিল, যে ড্র দ্য ফ্রন্ট এন্ড রাইট সাইড ভিউ অফ দ্য গিভেন ফিগার। ফিগারটা সম্ভবত এরকমই ছিল অনেকটা। ভাই ফিগারটা এমন ছিল না ভাই? ফিগারটা আমি যতদূর মনে করে, না ভাই, ওই যে পিছনে কাটাটা ওইটা হচ্ছে বাম পাশের ওই প্যারালাল। এখানে এখানে হ্যাঁ, ভাই ওই যে নিচের ওই, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে বাম পাশের প্যারালাল। মানে প্যারালাল বলতে ভাই আরো উপরে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো না উপরে ভাই, ছিল। ওটা হ্যাঁ আসলে ওইটা ভাই অতটা উপরেও, মানে ওটা মোটামুটি দেখে মনে হচ্ছে যে দুইটা একই লেভেল বরাবরই ছিল, মানে একই লাইন বরাবরই, যেহেতু ওখানে তো কোনো ভ্যালু দেওয়া নাই, তা দেখে মনে সেটাই হচ্ছে দুটো বলতেছি, একই মানে স্কেল ওইটা বরাবর। লেভেল বরাবর ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই মানে মাঝখানে যদি দাগ দেওয়া হয় দুটো একই লাইনই আর কি, ওরকম তো ভ্যালু দেওয়া ছিল। মানে 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 ভাই এই যে এই জায়গাটা, আচ্ছা আমি আমি ইয়ে হ্যাঁ করি, হ্যাঁ হ্যাঁ, আপনি জাস্ট দুইটা পয়েন্ট যোগ করে দিলে একই লাইনই মনে হবে, মানে ওরকম হ্যাঁ হ্যাঁ, ছিল মানে আর কি। এটাকে যদি যোগ করি তাহলে একই সাথে মিলবে, তাই না? হ্যাঁ বা হ্যাঁ উপরের হ্যাঁ হ্যাঁ, লাইনের সাথে ওইরকম মিল ছিল আর ছিল কি। ভাই। মানে এই যে এটার সাথে উপরের লাইন, আমার হ্যাঁ মনে হ্যাঁ হৃদয় ভাই মনে হয় বলতেছে এই পর্যন্ত নাকি? হ্যাঁ, উপরের লাইনের সাথে মিল ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা এটাকে বেসিস ধরে আগে ড্র করি, হ্যাঁ। এটাকে আমরা বেসিস ধরে, কাছাকাছি বলা যায়, আমরা এটাকে বেসিস ধরে আগে ড্র করি, হ্যাঁ।
আচ্ছা, ফ্রম, এটা কিন্তু ফ্রন্ট আর রাইট হ্যান্ড সাইড, এখানে মনে হয় ফ্রন্টের একটা চিহ্ন ছিল নাকি? এখানে ফ্রন্ট দেওয়া ছিল মনে হয়, কারণ এখানেই ফ্রন্ট থাকতে হবে। আর যদি ভাই এখানে ফ্রন্টের চিহ্ন দেওয়া না থাকে, তবুও যেহেতু আমাদের এই ফিগারের পার্সপেক্টিভে এটাকেই ফ্রন্ট ধরে নিতে হবে, এখানেই আমরা এটাকেই ফ্রন্ট ধরে নিব, কারণ আমাদের এই পাশ থেকে এটাকেই ফ্রন্ট ধরে নিলে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড ভিউটা পাই, তাই না? কারণ এখানে তখন আমাদের এটা হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড, এই পাশে, এর জন্য আমরা ওইটাকে ফ্রন্ট ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এই পাশ থেকে দেখলে আমরা কি পাই? প্রথমে এই যে এটকের জন্য আমরা কি পাবো? এই যে এরকম ভাবে এটা কার্ভেচার হবে, তারপরে এই যে এই অংশটুকের জন্য, এই অংশটুকের জন্য এই যে এখানে এরকম আসবে, পরে আবার এই যে নিচে এই পর্যন্ত লাইন গেল, তারপরে আবার এই যে নিচে নামলাম, তারপরে এই যে আবার এখানে মিললাম, এরকম হবে। এখন এই কার্ভ এইটুকের জন্য আমাদের কি হবে? সেন্টার লাইন দিতে হবে, এই যে এখানে আমরা সেন্টার লাইন দিব, সেন্টার লাইন না দিলে কিন্তু মার্ক কাটা, সেন্টার লাইন দিতে হবে, যেরকম ভাবে সেন্টার লাইন দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এইটুক অংশের জন্য কি হবে? এইটুক অংশের জন্য আবার একটা রেক্টেঙ্গুলার হবে shape, এরকম। একটু ভালোভাবে আঁকি, এরকম হবে। এখন এই যে এই সার্কেলের জন্য এখানে কি হবে? হিডেন লাইন হবে, কারণ ভেতরে সার্কেল, তার মানে আমরা এই যে এখানে কি দিব? হিডেন লাইন। এবং কি দিতে হবে? সেন্টার লাইন দিতে হবে, দুই পাশে আছে। আচ্ছা, এরপরে এই যে দেখেন নিচে আরে একটু অংশ কিন্তু প্লেটের মতো আছে, তার মানে আমাদের এখানে আবার, এখানে আমাদের আবার আরেকটু পার্ট কি হবে? প্লেটের মতো হবে। আচ্ছা, এখন এই যে এখানে যেহেতু এইটা, এই যে এখানের জন্য কিন্তু একটা হিডেন লাইন আসতো, বুঝেন? এখানে এটার জন্য কিন্তু একটা হিডেন লাইন আসতো, কিন্তু এটা এই যে এই পাশে যে সারফেস চেঞ্জ হয়েছে, এখানে যে দেখেন হরাইজন্টাল সারফেস থেকে ভার্টিক্যাল সারফেস হয়েছে, তার মানে এখানে হিডেন লাইনটা এটার মধ্যে পড়ে গেছে, অর্থাৎ হিডেন লাইন আলাদা করে এখানে কি হবে না, এখানে আলাদা করে কিন্তু কোনো হিডেন লাইন আসবে না, কারণ এটা কিন্তু এখানে পড়ে গেছে। তাছাড়া আপনারা যদি বলেন যে এটা এই পর্যন্ত গেছে, যে ভাইয়া এই পর্যন্ত গিয়ে পরে এরকম হয়েছে, তবুও কিন্তু সমস্যা নাই, এইটার তখন এই যে এই হিডেন লাইনের মানে এই লাইনের সাথে উপরের লাইনটার সাথে মিলে যাবে, তার মানে কিন্তু এখানে কোনো হিডেন লাইন হবে না, এটা খেয়াল রাখতে হবে। এবং এখানে ক্রুশাল পয়েন্ট হচ্ছে যে এই সেন্টার লাইন দেওয়াটা, এই সেন্টার লাইনটা অনেকে কিন্তু মিস করে গেছেন আমার মনে হয়, এই সেন্টার লাইনটা যারা মিস করছেন তারা কিন্তু মার্ক কাটা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা নিচে তখন লিখবো ফ্রন্ট, নিচে তখন আমরা বড় হাতের বোল্ড অক্ষরে লিখবো ফ্রন্ট, এখানে এখানে আমরা লিখবো হচ্ছে ফ্রন্ট ভিউ, এখানে ফ্রন্ট ভিউ লিখে আমরা নিচে একটা দাগ দিব, সবগুলো হবে বড় হাতের অক্ষরে, এবং নিচে একটা দাগ হবে। এইভাবে যে ফ্রন্ট ভিউ লিখতে হবে, এটা হচ্ছে আমাদের ক্লাসে স্যাররা ডিরেক্ট এভাবে শিখাইছে, হ্যাঁ, যে ড্রয়িং ক্লাসে এভাবেই শেখানো হয়েছে যে ফ্রন্ট ভিউ লিখে নিচে দাগ দিতে হবে, এবং প্রত্যেকটা বড় হাতের অক্ষরে হবে। আচ্ছা, এখন আমরা রাইট হ্যান্ড সাইড ভিউটা ড্র করি। তাহলে দেখেন রাইট হ্যান্ড সাইড এই পাশ থেকে, এই পাশ থেকে যদি রাইট হ্যান্ড সাইড, তার মানে এই যে এখানে এইটুকু অংশ আমরা আগে ড্র করি, ঠিক স্কেল বরাবর মিলিয়ে আমরা ড্র করব এই দাগ, এই যে এই দাগের জন্য। তারপরে আমাদের কি হবে? একদম এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত যাবে, একদম নিচ পর্যন্ত মিলবে, এই দাগটা একদম টোটাল নিচ পর্যন্ত মিলবে, তার মানে টোটাল এটা এখান থেকে মিলিয়ে আমরা এই পর্যন্ত ড্র করলাম। আচ্ছা, এরপরে কি? এরপরে এই যে এখানে রেক্টেঙ্গুলারের মতো, তার মানে আমরা এই যে এরকম যাবো, তারপরে এই যে এই পর্যন্ত উঠবো, তারপরে আমরা আবার ডানে যাব, তারপরে আমরা এই যে এই লাইনের সাথে ডিরেক্ট hit। আচ্ছা, এরপরে কি? এরপরে দেখেন এই যে এখানের জন্য, এখানের জন্য এই বরাবর একটা হিডেন লাইন হবে, একটা হিডেন লাইন, কারণ হচ্ছে এই যে এইখানে
এই পার্শ্বের জন্য কি হবে, একটা হিডেন লাইন আসবে, কিন্তু এই যে এখানের জন্য, এখানের জন্য এখানে একটা হিডেন লাইন আসবে। আর আলাদা করে কিন্তু সেন্ট্রাল লাইন আসার দরকার নেই, কারণ এটা এখানে সরাসরি পতিত। তার মানে এখানে আলাদা কিন্তু কোনো সেন্ট্রাল লাইন এই বিষয় নাই। এই হিডেন লাইনটা কিন্তু অনেকেই হয়তো মিস করে যেতে পারেন, মার্ক করা যাবে কিন্তু হিডেন লাইনের জন্য। আচ্ছা, এরপরে আমাদের এই যে দেখেন, এই যে এখানে আমাদের এইটুক পোর্শনের জন্য, এই যে এইটুক পোর্শনের জন্য একটা রেক্টেঙ্গল হবে, কি হবে, একটা রেক্টেঙ্গেল। এটা এই যে এই লাইনের সাথে মিলাই, এরপর আমাদের এই আহ, যে এখানে সাথে মিলাই আবার নিচে নামবে, এরপর এটার সাথে ভাই মিলাই। এখানে মনে হয় এই এই দাগটা সরাসরি ছিল না, এই যে এই যেটা ডিরেক্ট টানলেন কোনটা? ভাই, এই যে কিভাবে বলবো ভাই, মেইন যে ইয়েটা লিখছেন, মানে হ্যাঁ, মেইন যে উনি যেটা বলছে ঠিক, ঠিকই বলতেছে ভাই। এই যে বাম, হ্যাঁ, আপনি যে রেক্টেঙ্গুলটা আঁকছেন না বাম দিকে, এটার সাথে হচ্ছে আপনার ভার্টিক্যাল এই রেক্টেঙ্গুলার সাথে টানটা ছিল না, গ্যাপ হবে আর কি। একদম মিলানো ছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল, এটা বলছেন? না ভাই, না ভাই, রাইট সাইড থেকে দেখলে হুম। এই যে উপরের যে ভার্টিক্যাল রেক্টাঙ্গুলারটা ওইটা, এবং হচ্ছে বাম সাইডের যে রেক্টাঙ্গুলারটা ওইটা হচ্ছে কোনো দাগ ছিল না এর ভিতরে। এই যে আপনি যে ডিরেক্ট একটা দাগ দিয়েছেন না। এই যে এইটা এটা এটা, ও আচ্ছা আচ্ছা, এইখানে এইখানে না, এই যে এখানে। ও হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা হয়তো আমার, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন। তাহলে এখানে এই দাগটা ভুল হবে। আচ্ছা, আমি আবার ড্র করছি, হ্যাঁ। এটা মানে এটা তো, এটা হবে যে এরকম এরকম গিয়ে, এরকম গিয়ে পরে ডিরেক্ট চলে গেছে আর কি। এরকম ভাবে হবে আর কি, জি ভাই। এই যে এরকম ভাবে হবে, তাই না? এই যে এরকম ভাবে হবে আর কি, যার কারণে ইয়েটা হয়েছে, এখানে দাগ হবে না, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আবার ড্র করি। এই যে এখান থেকে এটা এই গিয়ে এরকম হবে। আচ্ছা, এখানে মনে হয় এখানে কোনো ফিলেট দেওয়া ছিল, ফিলেট দেওয়া নাই, তার মানে এখানে কোনো ফিলেট হবে না। আবার এই যে এখানে এভাবে যাবে, এই যে এরকম হবে। এই দাগটা এখানে বেশি এসে গেছে। আচ্ছা, এখানে এই যে এই এটার জন্য আমাদের কি আসবে, এখানে কিন্তু আমাদের রাউন্ড ফেস আছে, কিন্তু রাউন্ডটা কিন্তু টপ থেকে বোঝা যায়, রাউন্ডটা টপ থেকে বোঝা যাবে, রাউন্ডটা সাইড ভিউ থেকে কিন্তু রাউন্ড বোঝার কোনো সুযোগ নাই, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখানে কিন্তু আলাদা করে কোনো রাউন্ডের পার্ট আসবে না, এটা কিন্তু সরাসরি বক্সের মতো হবে আর কি। আর এখানে আমাদের এই যে এই দুইটা সার্কেলের জন্য আমরা একই সাথে, যার মানে এই যে এই সার্কেলের জন্য এখানে সেন্টার এবং সেন্টার লাইন এবং হচ্ছে হিডেন লাইন, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ম্যাট। এটা মনে হয় সবাই পারছেন আশা করি, তেমন জটিল ছিল না আর কি। জাস্ট আমাদের এই পোর্শনটা যদি উপর পর্যন্ত থাকে, যদি এটা উপর পর্যন্ত থাকে, এখানে থাকে, তাহলে এটা এখানে চলে যাবে, এই গিয়ে এরকম হবে। আর আমি যেভাবে দেখাইছি সেভাবে থাকলে এভাবে হবে, আর এই দাগটা এখানে হবে না আর কি, এটা ভুলে চলে আসছে আর কি মাপতে গিয়ে। তো আলটিমেটলি এভাবে হবে আর কি। তো এভাবে আঁকলে ফুল মার্কস পাওয়া যাবে আশা করি। তো সবাই বুঝতে পারছেন ভাইয়েরা, আশা করি আমাদের সলভ মোটামুটি এই পর্যন্তই। তো কারো কি আরো কোনো প্রবলেম আছে, আরো কোনো কোশ্চেন আছে কি? ওকে, তাহলে আমরা এখানে শেষ করতে পারি। মেহেদি আসো, মেহেদি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ঠিক আছে, তাহলে ইয়ে করো, ইনশাল্লাহ শেষ করো। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা দুইজনে সলভ গুলো মোটামুটি আপনাদের দিলাম। আমাদের আজকে টার্গেট ছিল যে লাইভে আপনাদের সলভ গুলো বুঝিয়ে দেওয়া। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও সামনে যে এক্সাম গুলো হবে, আমরা প্রতি সবসময় এক্সামের পরের দিন বা আমাদের সুবিধা মতো একটা সুযোগে আমরা সবগুলো কোশ্চেনই এভাবে লাইভ সলভ আপনাদের ধরে ধরে একে একে করাই দিব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষায় আপনারা জাস্ট কিভাবে লিখছেন সেটা যেন আপনাদের আবার মেমোরিতে আসে, যাতে আপনারা বুঝতে পারেন, ভুলগুলো ধরতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আরো কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, বা আপনাদের কোনো মতামত যদি থাকে সেটা আমাদের জানাতে পারেন। ঠিক আছে, এখন 11টা বাজে তো। ঠিক আছে, শেষ করো। হ্যাঁ মেহেদি, তাহলে শেষ করে দাও, আমাদের দুইটা ব্যাচ রানিং আছে, এই ব্যাপারে তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, এমনি আমাদের তো আলহামদুলিল্লাহ ওই যে লং ব্যাচ 2 নম্বরটা চলতেছে।
ফার্স্ট লং বেসে একটা ক্লাস বাকি, ওটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, শেষ হলে ফার্স্ট লং বেস কমপ্লিট। আর হলো সেকেন্ড লং বেসটা এখন রানিং আছে আর কি। তো এবার এখন যেভাবে বুঝাচ্ছি, আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসও এরকম থাকে, এবং ইভেন যারা ক্লাস করে তারা কিন্তু সবসময় কোশ্চেন করতে পারে। তো লং বেস চাইলে তোমরা যে দাদি ইচ্ছা ইনশাল্লাহ অ্যাডমিট হতে পারো, এর উপকার হবে ইনশাল্লাহ আশা করি। আর আমাদের এক্সাম বেস চলতেছে, তো এক্সাম বেস গুলো আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমরা কোশ্চেন গুলা খুবই মানে একটু গতানুগতিক ধারা থেকে একটু আলাদা করতে, মানে আসার মতো কোশ্চেনই করি। অনেকে তো এক্সাম দিচ্ছে, সম্ভবত হৃদয় আমাদের সাথে অনেকদিন থেকে আছে, বিভিন্ন এক্সাম দিচ্ছে অনেক, হৃদয় আছে। তো হৃদয় বলতে পারো ভালো করে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে সবগুলো কোশ্চেন ভালো করে একটু ভালোভাবে করতে। খাতাগুলা দেখে দিই আমরা ঠিক মতো, মোটামুটি বেসিক ক্লিয়ার করার মতো যা কিছু আছে পারবা ইনশাল্লাহ, আমাদের কাছ থেকে সবই পাবা। তো যাদের ইচ্ছা আছে আমার সাথে যুক্ত হতে পারো ইনশাল্লাহ। আর আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবো তোমাদের কোনো কিছু করতে, আমাদের সামনে প্রতিদিন আল্লাহ বাঁচাই ট্রাই করবো আর কি। তোমার মাইক্রোফোন বন্ধ। আচ্ছা ঠিক আছে ভাইরা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন আবার আসবো ইনশাল্লাহ, আপনাদের আরো কোনো প্রবলেম দেখাবো। সামনে পরীক্ষা সলভ দিলে আবার আমরা আসবো। আমাদের টার্গেট আছে আরো আমরা কিছু ফ্রি ক্লাস নিব সামনে, জটিল প্রবলেম নিয়ে আমাদের ফ্রি ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। আর লং ব্যাচে আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে। আহ, আর এক্সাম ব্যাচেও সবাই মোটামুটি নিয়মিত এক্সাম দিচ্ছে। সামনে পরীক্ষাগুলোতে আপনাদের আরো সাফল্য জানতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় যেটা, যে বিআর পাওয়ার জন্য আমাদের এক্সাম ব্যাচ থেকে অনেকেই কিন্তু সাফল্য অর্জন করছে আর কি। অনেকে আমাকে মেসেজের মাধ্যমে জানাইছে যে ভাই আমার জব হয়েছে, আমার এক্সাম ব্যাচে ছিল। তারা মোটামুটি ভালোই পরীক্ষা টরীক্ষা আমাদের সাথে দিছে। এক্সাম ব্যাচ আমাদের মূলত লং ব্যাচের আগে কিন্তু এক্সাম ব্যাচটাই মূলত রানিং ছিল। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে অনেক বেশি প্রবলেম মানুষের আছে, বেসিক ক্লিয়ার করার প্রয়োজন, অনেকেই আমাদেরকে জানাইছে ভাই বেসিক ক্লিয়ার করার প্রয়োজন, তখন থেকে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো শুরু করি আর কি। তার আগে কিন্তু আমরা মূলত বই নিয়েই কাজ করছি। মেহেদি অনেকদিন ধরে বই নিয়ে কাজ করতেছে, অনেকদিন ধরে বই নিয়ে কাজ হচ্ছে। এরপরে আমরা এক্সাম ব্যাচ শুরু করার পর মানে এক্সাম ব্যাচটা মূলত বইয়ের পার্সপেক্টিভে আসছে, যে আমাদের বইয়ের কোশ্চেন গুলো যেন আমরা ভালোভাবে শেষ করে দিতে পারি, এবং সবার জন্য যে কোশ্চেন গুলো থাকে বিভিন্ন সময় আমাদের পার্সোনালি নক দেয়। তখন এখান থেকে মূলত আমাদের এক্সামের কনসেপ্টটা আসে। এরপরে যখন এক্সাম নেওয়ার মাঝখানে আমরা যখন অনেকেই জানায় যে ভাই আমাদের বেসিকে প্রবলেম, কিছু ক্লাস নিলে ভালো হয়, ক্লাসের লং প্রোগ্রাম, তখন আমরা লং ব্যাচ চালু করি। আর এক্সাম ব্যাচ সেই আমাদের ডিসেম্বর থেকে, বিশেষ করে এই 2023 ডিসেম্বর থেকে অদ্যাবধি আমাদের নিয়মিত এক্সাম ব্যাচ ছিল, এখনো আছে, অনেকেই আমাদের সাথে যুক্ত আছে। তো যারা মোটামুটি আমাদের সাথে ছিল অনেকেই বিয়ার পাওয়ার জেনে, এরপর সামনে আমাদের পেট্রো বাংলার রেজাল্ট দিবে, আপনাদের অনেকেরই ভালো সংবাদ শুনবো আশা করি। যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই মোটামুটি ভালোই করতেছে। তো আশা করি আপনাদের থেকে অনেক সাফল্যের কথা শুনবো। তো আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।